যতীন্দ্রমোহন বাগচির রথযাত্রা কবিতা। ঘর ঘড়ি ঘুরে কর্মচক্র, নির্ঘোষী ধরা পথ। কিন্তু ডিসেম্বরে রাজ্যের রাজপথে বিজেপির রথের চাকা ঘোরার আগেই তা নিয়ে রাজ্য রাজনীতির ধরাপথে একেবারে জোর শোরগোল। একবার নয়, দুবার নবান্নে চিঠি দিয়ে অনুমতি না মেলায় রাজ্য বিজেপি এবার আদালতে যাওয়ার কথা ভাবছে। গেরুয়া শিবির বলছে, যাই হোক না কেন রথ তারা বের করবেই। নেত্রী লকেট চট্টোপাধ্যায় আরেক ধাপে এগিয়ে গেছেন। তিনি একবার বলছেন, যারা রথে বাঁধা দেবে তাদের রথের চাকায় পিষে মারা হবে। আবার কখনো বলছেন, দা বটি নিয়ে রথের সঙ্গে পথে নামবে। উল্টোদিকে পার্থ চট্টোপাধ্যায় বলছেন, জনতার আদালতে গেলে রথের চাকা ঘুরবে না, তাই আদালতে যাওয়ার কথা বলছে রাজ্য বিজেপি। পাশাপাশি এই অনুষ্ঠানে আপনাদের দেখাবো ছত্তিশগড় থেকে প্রথম দফার ভোটের গ্রাউন্ড রিপোর্ট। তবে অনুষ্ঠানের শুরুতেই দেখব রথযাত্রার অনুমতি না পেয়ে এবার আদালতে যাওয়ার ভাবনা রাজ্য বিজেপির। দেখুন, একাধিকবার এই রাজ্যে কর্মসূচিতে অনুমতি না পেয়ে আদালতে কড়া নেড়েছে বিজেপি। ডিসেম্বরে রথযাত্রা নিয়েও কি তেমনটাই ঘটতে পারে? ইঙ্গিত জোরালো হয়েছে রাজ্য বিজেপির সভাপতির এই মন্তব্যে। সরকারের অফিসাররা বলেছেন সময় নেই, বাইরে আছি, তাকে আমরা একবার সুযোগ দেবো কথা বলার। আমরা দেখা করতে চেয়েছি, কথা বলতে চেয়েছি, কী ভালো মন্দ, সুবিধা অসুবিধা, রুট কী হবে, ওনাদের কী বক্তব্য, এটা শুনতে হবে। আমরাই যাচ্ছি, ওনারা দেখা করতে চাইছেন না। যখন আমাদের মনে হবে যে ওনারা আমাদের অ্যাভয়েড করছেন বা চাইবেন না অনুমতি দিতে, তখন আমরা কোর্টে যাব। রথযাত্রা নিয়ে কটাক্ষের পাশাপাশি দিলীপের হুঁশিয়ারি নিয়ে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। रथ लेके निकल जाओ, रथ का नाम पे 5 स्टार होटल। कभी कभी राम पे नाम पर वोट चाहते। जो राम दुर्गा पूजा किया था, हम तो दुर्गा माई की पूजा करते हैं। तो राम अगर दुर्गा माई की पूजा किया है तो राम चाहते हैं कि माँ दुर्गा का आशीर्वाद दे। हम तो दुर्गा पूजा करते हैं। ও তো আদালত ছাড়ার কোনো, যে জনতার আদালতে তো কোনোদিন যায়নি। মানে এই যে জনতার আদালতে গেলে রথের চাকাও ঘুরবে না, এইসব রথ টথ দিয়ে পশ্চিমবাংলায় কিছু হবে না। যেটা চলে সেটা হচ্ছে উন্নয়নের রথ, এবং তার পুরোধা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এরা দিলীপবাবুরা পরে বুঝবে, টিউবলাইটের দল দপদপ করে পরে জ্বলে। ডিসেম্বরে এই রাজ্যের মাটি ছোঁবে বিজেপির রথের চাকা। 5ই ডিসেম্বর বিজেপির প্রথম রথযাত্রা শুরু হবে বীরভূমের তারাপীঠ থেকে। উদ্বোধন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। 7ই ডিসেম্বর কোচবিহার থেকে দ্বিতীয় রথযাত্রার সূচনা করবেন অমিত শাহ। 9 ডিসেম্বর দক্ষিণ 24 পরগনার সাগর থেকে তৃতীয় যে রথযাত্রা বেরোবে, সেখানকার উদ্বোধনী অনুষ্ঠানেও থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। রাজ্য বিজেপি সূত্রে দাবি, যে এলাকা দিয়ে এই রথগুলি যাবে সেখানকার থানায় অনুমতি চেয়ে আবেদন করা হয়, কিন্তু থানা থেকে বলা হয় যেহেতু এটা গোটা রাজ্যের কর্মসূচি তাই সিদ্ধান্ত নেবে নবান্ন। রাজ্য বিজেপি সূত্রে দাবি, এই প্রেক্ষাপটে 26শে অক্টোবর রথযাত্রার অনুমতি চেয়ে নবান্নে চিঠি দেওয়া হয়। উত্তর না আসায় দেখা করতে চেয়ে ফের 4 নভেম্বর একটি চিঠি দেওয়া হয়, কিন্তু সেই চিঠিরও কোনো উত্তর মেলেনি। রাজ্য বিজেপি সূত্রে দাবি, এই পরিস্থিতিতে অনুমতি বাতিল হতে পারে এটা ধরে নিয়ে তারা আদালতে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন। দিলীপ ঘোষের দাবি, বাংলার মাটিতে তাদের রথ কেউ আটকাতে পারবে না। যাত্রা বেরোবে, ঠিক জায়গা থেকে বেরোবে, ঠিক রাস্তা দিয়ে ঠিক জায়গায় পৌঁছবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সরকারের দায়িত্ব হচ্ছে যদি কোনো রাজনৈতিক অ্যাক্টিভিটি হয় তাকে সুচারুরূপে যাতে সঞ্চালিত হয়, নির্বিঘ্নে শেষ হয়, সেটা দেখার। বাধা দেওয়াটা পুলিশের কাজ নয়। তারা যদি সেই কাজ করতে আসেন তাহলে আমাদের যে অধিকার আছে আমরা সেই অধিকার প্রয়োগ করে প্রোগ্রাম করব, কিন্তু সব রাস্তা আমরা খুলে রেখেছি। রাজ্য বিজেপির মহিলা মোর্চা সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় তো রথযাত্রা নিয়ে আরও কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। আমাদের যে রথযাত্রা বেরোচ্ছে, যে সকল লোকেরা যাত্রা রুখতে আসবে তাদের রথের চাকায় তাদের পিষে মারা হবে, সেটা আমরা বলেছি। সোমবারও তাঁর গলায় শোনা গিয়েছে একই হুঙ্কার। যদি কেউ বাড়িতে আসে, মহিলারা কিন্তু লাঠি বটি সব কিছু নিজেদের কাছে যা যা কিছু আছে মহিলারা কিন্তু অস্ত্র নিয়ে বেরোবে। কেননা এখানে পুলিশ প্রশাসন কোনো রকম কাজ তারা করেন না। নানা রকমভাবে মিথ্যে মামলা নিয়ে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, সুতরাং তাদের উপর আমরা কোনো ভরসা করি না। এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। हम जितना दूर जानते हैं, लॉकेट आदमी पहनता है सुंदरता बढ़ाने के लिए। ये अगर मारपीट के बात करते हैं तो ये खराब चीज़ है, मगर हमारे यहाँ पर कोई पीसने वीसने का चक्कर नहीं है। बंगाल के आदमी को भड़काना नहीं जाता है, ये उन लोग खुद ही बोलेगा, खुद ही जाके सो जाएगा। বিজেপি রথযাত্রার সমালোচনায় সরব কংগ্রেস, সিপিএমও। রাজনাথ সিং এসে যখন আলাদা ওপেন মিটিং করেন তখন এটার ব্যাপারে এসব রথযাত্রার ব্যাপারে বলে যান। দিদিভাই এবং দাদাভাইয়ের গোপন আতাত এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। তো রথযাত্রা যদি করতে না দেয় সেটা ওদের ব্যাপার, ওরা বুঝবে। খাদ্য তালিকা কি হবে,
কী হবে, কী চয়েস হবে, কলেজে কী পড়ানো হবে, স্কুলে কী পড়ানো হবে, সব নিয়ে যারা বিজেপি করছে তারা এখন এসব বলছে। তো আমরা দেখেছি যে এটা আসলে বাজার গরম করা। রাজ্য বিজেপির চিঠি দেওয়ার বিষয়টি মেনে নিয়েছে নবান্ন। তবে নবান্ন সূত্রে দাবি, বেশ কিছুদিন ছুটি থাকার জেরে রাজ্য বিজেপির চিঠি খতিয়ে দেখা যায়নি। এর আগে ভিক্টোরিয়া হাউসে বিজেপি সভাপতি অমিত শাহর সভার অনুমতি না পেয়ে হাইকোর্টে গিয়েছিল বিজেপি। একইভাবে ব্রিগেডে মোহন ভাগবতের সভার অনুমতি নিয়ে কলকাতা হাইকোর্টে যায় আরএসএস। দুটি ক্ষেত্রেই আদালত থেকে সভার অনুমতি মেলে। এবার অমিত শাহ রথযাত্রার অনুমতি ঘিরেও কি এরকম টানাপোড়েনের সাক্ষী থাকবে রাজ্যবাসী? দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। একদিকে রথ আর অন্যদিকে ছট। মুখ্যমন্ত্রী ছটে দুদিন ছুটি ঘোষণা করেছেন। আমাদের আলোচনার এই অংশে উৎসব রাজনীতি কেন্দ্রিক হবে কোনো সন্দেহ নেই, কিন্তু আলোচনাটা উৎসবের মেজাজে হবে কিনা আমার সন্দেহ আছে। বক্তারা রীতিমতো আস্তিন গুটিয়ে একে অন্যকে যুক্তিবানে বিদ্ধ করতে তৈরি হয়ে রয়েছেন। অন্যান্য দিনের মতো চেস ক্লকের নজরদারিতে শুরু হবে এই অংশের আলোচনা। বক্তারা নির্দিষ্ট সময় ধরে তাদের বক্তব্য রাখবেন, কেউ বাধা দিতে পারবেন না। অবশ্য মাঝে আমার প্রশ্ন থাকতে পারে। আমি শুরুতেই ডেকে নেব বন্দ্যোপাধ্যায় জুটি, রাজু বন্দ্যোপাধ্যায় এবং সুমন বন্দ্যোপাধ্যায়। আমার প্রথম প্রশ্ন থাকবে রাজুর কাছে। রাজু, একদিকে এই যাত্রার নাম আপনারা দিচ্ছেন গণতন্ত্র রক্ষা যাত্রা। তৃণমূল নাকি এ রাজ্যে গণতন্ত্রকে পিষে মারতে চাইছে, আর পিষে মারার কথা আপনারাই বলছেন। আমি বলছি রথযাত্রা শুরু হলো না, তার আগেই পিষে মারার কথা। এই হিংসাত্মক কথায় উত্তেজনা ছড়াবে না? রাজু, তোমার সময় শুরু এখন। গণতন্ত্র হত্যা হচ্ছে কিনা আপনারা আমাদের থেকে ভালো জানেন, আপনারাই দেখিয়েছেন পঞ্চায়েত নির্বাচনে। আমি তার আগে একটা কথা বলতে চাই রথযাত্রাকে কেন্দ্র করে। দেখুন, আমাদের এখানে পারমিশন দিচ্ছে না। শুধু রথযাত্রা নয়, আমার কাছে লিস্ট আছে। মহাজাতি সদন মোহন ভাগবতজির সভা করতে দেওয়া যাবে না, পারমিশন নেই। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম অমিতজির সভা করতে দেওয়া যাবে না। রানী রাসমণি অমিতজির সভা করতে দেওয়া যাবে না। যুব মোর্চার বাইক র্যালি করতে দেওয়া যাবে না, কোর্টের থেকে আমরা পারমিশন এনেছিলাম। এটা স্বৈরাচারী শাসন ছাড়া কি? আপনারা বারবার বলেন 1972 সাল পশ্চিমবাংলায় অপশাসন, 1975 সালে দেশের এমার্জেন্সির কথা বলেন। তাহলে এটা কি চলছে? এমার্জেন্সির থেকে কম সুপার এমার্জেন্সি চলছে পশ্চিমবাংলায়। আর জানি কেন, মুখ্যমন্ত্রী যখন ক্ষমতা এলেন আর ক্ষমতা আসার পর তিনি কি বলেছিলেন? পরিষ্কার বললেন, 10 বছর বিরোধীরা মুখে লিকোপ্লাস্টার লাগাও। 10 বছর মুখে বিরোধীরা লিকোপ্লাস্টার লাগিয়ে থাকো। 10 বছর হয়নি, 7 বছর চলছে, লিকোপ্লাস্টার খুলতে দিতে চাইছে না। জানি না অন্য বিরোধীরা খুলতে চাইবেন কিনা, কিন্তু ভারতীয় জনতা পার্টি এই জিনিস মেনে নেবে না। আর তাই আমরা বলছি, তার জন্য যদি আমাদের যা আত্মত্যাগ করার আমরা করব। প্রতিদিন দেখছেন আমাদের একটার পর একটা কার্যকর্তা কি অত্যাচার, অমানসিক অত্যাচার, নিপীড়ন হচ্ছে। রাজু আবার বলছি, এখনো পর্যন্ত কিন্তু অনুমতি দেব না এটা বলেননি। 1 লক্ষর ওপর আমাদের কর্মীদের মিথ্যা মামলায় জেলে ভরেছে। রেপ কেস দিচ্ছে, আর্মস কেস দিচ্ছে, গাঁজা কেস দিচ্ছে। মুকুলদার নামে, দিলীপদার নামে, রাহুলদার নামে, আমাদের সবার নামে, রাজ্য স্তরের নেতাদের 25টা 30টা করে ভুয়ো মিথ্যা মামলা দিচ্ছে। স্বৈরাচারী শাসক ছাড়া কি বলবে? এটা রাজ্য চলছে। আর তারপরে বলুন, আমরা কিন্তু পশ্চিমবঙ্গে দেখুন গণতন্ত্র নাম দিয়েছি, আর আমরাও মানুষের কাছে অঙ্গীকার করছি যে আমরা কিন্তু পশ্চিমবঙ্গে বহুত্ববাদী গণতন্ত্র প্রতিষ্ঠা করবই, আর প্রয়োজনে আমরা এর শেষ দিকে ছাড়বো। রাজুর সময় শেষ, আর কথা বলা যাবে না। সুমন বাবু অবশ্যই এই অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে রাজু সময় পাবে। শোনো, আমি পরিষ্কার বলছি, এটা হচ্ছে মোহন ভাগবতের সভা, অমিত শাহর সভা। দুটো সভার ক্ষেত্রেই নবান্ন অনুমতি দেয়নি, প্রশাসনের দিক থেকে অনুমতি পাওয়া যায়নি। তারপর আমরা দেখলাম কোর্ট অনুমতি দিয়ে দিচ্ছে। তাতে বিজেপি একদিক থেকে বাড়তি প্রচার পাচ্ছে, অন্য দিক থেকে তাদের রাজনৈতিক লাভ হচ্ছে। কিছুদিন আগে অনুমতি দেয়া না দিয়ে নিয়ে দুর্গাপুরে কি হলো দিলীপ ঘোষের সভায় আমরা দেখেছি। তো আপনাদের অনুমতি নিয়ে এই অস্বচ্ছতার বিজেপির সব থেকে বড় অভিযোগ, টাইম কিল করা হচ্ছে, ইচ্ছে করে রথযাত্রার অনুমতি ঝুলিয়ে রাখা হয়েছে। আপনার সময় শুরু এখন। মানে এটার মতো মিথ্যাচার কিছু হয় না। 2018-তে দুবার অমিত শাহ সভা করে গেছেন, কলকাতার বুকে তিনি সভা করে গেছেন, প্রধানমন্ত্রী সভা করে গেছেন মেদিনীপুরে। আমার কথা হচ্ছে যে আমাদের চিন্তা, ভিক্টোরিয়া হাউসের সামনের সভার অনুমতি কোর্ট দিয়েছে 2014, সের ইতিহাস অন্য। 2014, 15, 16, 17, 18 কোনোটাতেই সমাধান হবে না ব্যাপারটা। আমাদের চিন্তা হচ্ছে গণতান্ত্রিকভাবে বিজেপির স্বাস্থ্য সম্পর্কে। যে যিনি বিজেপি রাজ্য সভাপতি তিনি বলছেন ভোলানাথ কি বরাত, কাকে বলছেন না? যিনি সেই লোকসভা নির্বাচনে বিজেপির যে কমিটি তৈরি হয়েছে তার আহ্বায়ককে, এবং বলছেন যে সেখানে নন্দী ভৃঙ্গিরা নানা রকমের হাজির হয়। আমার কথা হচ্ছে যে পারস্পরিক শ্রদ্ধাবোধ। একটু আগে রাজুর মুখে একজনের নাম শুনলাম, আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এই নামে বলার পরে স্বাস্থ্য ঠিক থাকবে কিনা। আমার কথা হচ্ছে ম্যানেজমেন্টের কথা কারা বলবে?
যে মেদিনীপুরে যে সভা প্রধানমন্ত্রী Repeat telecast-এর দর্শকরা দেখতে পাবেন ম্যানেজমেন্টের সভা রাজু আগে মুকুল রায়ের নাম বলেছে, তারপর দিলীপ ঘোষ। এর কি মানে আপনি করবেন আমি জানি না। ম্যানেজমেন্টের সভায় কে দায়িত্ব ছিল? আমার পাশে যিনি বসে আছেন তিনি তো সেই সময় মঞ্চের দায়িত্ব ছিলেন। মঞ্চ যারা নিজেদের মঞ্চ তৈরি করে সেটাকে বজায় রাখতে পারে না, তারা পশ্চিমবঙ্গে কিভাবে রাজনীতি করবে? আর কাকে দিয়ে উদ্বোধন করাচ্ছে? আমাদের মানে মানে ভারতবর্ষের অন্যতম সেরা ইতিহাসবিদ ইরফান হাবিব বলেছেন যে এই যে এখন নাম পরিবর্তনের একটা চেষ্টা চলছে না বারবার ধরে, তা উনি বলেছেন যে অমিত শাহ শাহ পদবিটাও চেঞ্জ করা দরকার, কারণ ওটা একটা পারসিক শব্দ। তাহলে এই যে সামগ্রিক যে প্রেক্ষাপটে আজকে যেটা আমাদের তো স্বাস্থ্য সম্বন্ধে সন্দেহ রয়েছে, আপনি বলেন যে যোগ্য দল হতো তাহলে তো খুব স্বাভাবিকভাবে এদের উপরেই দায়িত্ব থাকতো। কেন দিল্লি থেকে রথ আসবে? কেন 42টা লোকসভা সিটে যে ওয়ার রুম তৈরি হবে সেই ওয়ার রুমের 30 জন করে যারা আসবে তারা বাইরের রাজ্য থেকে আসবে? কেন মাথার ওপর যারা বিজেপির যে ভোটের যে নির্দেশিকা তৈরি হচ্ছে 2019-এ পশ্চিমবঙ্গে, সেটা কেন আরএসএস এর একজন নেতার হাতে তৈরি দেওয়া হচ্ছে, অবাঙালি নেতার হাতে? তাহলে সামগ্রিকভাবে এই বিজেপি নেতৃত্ব অপদার্থ। এত চিৎকার চেঁচামেচি করে রথে থাকলে মানুষের পাশে থাকা যায়? রথে থাকলে তো গ্যাপ থাকে। তৃণমূল কংগ্রেস মাঠে আছে, মানুষের পাশে আছে। আপনার সময় শেষ। আপনার দুজনকেই ধন্যবাদ। আমি দ্রুত একবার দর্শকদের দেখাতে চাইব পাল্টা রাজনীতি, রাজনীতি পাল্টা রাজনীতি, কর্মসূচি পাল্টা কর্মসূচি। এ কিন্তু শুরু হয়ে গেছে। অনুব্রত মণ্ডল, যিনি এর আগে রামনবমীর পাল্টা হনুমান জয়ন্তী করেছিলেন, এবার তিনি ডাক দিয়েছেন রথযাত্রার পাল্টা হিসেবে খোল করতাল নিয়ে রাস্তায় নামার। পাশাপাশি বলছেন এই রথযাত্রা বিজেপির শেষ যাত্রা। এই কটাক্ষ পাল্টা কটাক্ষে নজর রাখবেন। পঞ্চায়েত ভোটের আগে তার মুখে শোনা গিয়েছিল চড়াম চড়াম ঢাক বাজানোর কথা। পঞ্চায়েতে ভাটবে জয় ঢাক, তার কাঠি বড়, এত বড় কাঠি, এত মোটা। মা আমাকে শক্তি দেয়, মা আমাকে সাহস দেয়, মায়ের আমি আরাধনা করি। মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী আমি। এটাই কি সেই চরম চরম ঢাক? এটাই সেই চরম চরম ঢাক। এবার লোকসভা ভোটের আগে কি সেই অনুব্রত মণ্ডলকেই দেখা যাবে খোল করতাল বাজাতে? বিজেপি সভাপতি অমিত শাহের রথযাত্রার পাল্টা হিসেবে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি আয়োজন করেছেন বিজেপির শেষ যাত্রা নামে একটি কর্মসূচির, যেখানে খোল করতাল হাতে রাস্তায় নামবে সাধারণ মানুষ। রথ কখন বেরোয় জানেন? যখন মানুষের শেষ জীবন হয় তখন রথযাত্রা হয়। তা বিজেপির 19-এর শেষ যাত্রা, তার জন্যই রথ বার করছে। 5ই ডিসেম্বর বীরভূমের তারাপীঠ থেকে যাত্রা শুরু করবে বিজেপির প্রথম রথ। উদ্বোধন করবেন অমিত শাহ। অনুব্রত দাবি ওই একই দিনে বিজেপির শেষ যাত্রা নামে কর্মসূচির আয়োজন করবেন তিনি। বিজেপি যখন রথযাত্রা থেকে পশ্চিমবঙ্গ দখলের ডাক দেবে, তখন পাল্টা কর্মসূচি থেকে বিজেপি বিদায়ের ডাক দেবেন অনুব্রতরা। ইতিমধ্যে কর্মসূচির জন্য খোল করতাল বিলি শুরু হয়ে গিয়েছে। 5 তারিখে আমি খোল কীর্তন বিলি করব। আমি 3,500 খোল আর 7,000-এর মতন খঞ্জনি আমি বিলি করব। আমি কোনো ব্লক পাবে, যেগুলো ছোট ব্লক তারা পাবে 100, যারা ব্লক বড় ব্লক তারা পাবে 150, কোনো জায়গায় 160 খোল। গেরুয়া শিবিরের কর্মসূচির পাল্টা দিতে বরাবরই অনুব্রত জুড়ি মেলা ভার। রামনবমীর উদযাপনের পাল্টা হিসেবে তিনি পালন করেছিলেন হনুমান জয়ন্তী। এবার রথযাত্রার পাল্টা বিজেপির শেষ যাত্রা পালন করে তিনি কতটা সাড়া ফেলতে পারবেন সেদিকে নজর রয়েছে সকলের, যদিও বিজেপি এসবে বিশেষ গুরুত্ব দিচ্ছে না। বিজেপি শেষ যাত্রা নয়, এটা তৃণমূলের শেষ যাত্রা। তৃণমূলের শেষ যাত্রায় উনি খোলকর্তাল নিয়ে বেরোবেন। আজকে যখন দেখছি হিন্দু ভোট সংগঠিত হচ্ছে, তখন কোনো গরুদান, খোলদান এইসব করে হিন্দু ভোট নেওয়ার জন্য প্রলোভন দিচ্ছেন। বিজেপি তৃণমূল উভয়কে একযোগে আক্রমণ করেছে সিপিএম। পরস্পরকে সহযোগিতা করা, এটাই হচ্ছে এখন দাঁড়িয়েছে তৃণমূল আর মেট ফর ইচ আদার, তৃণমূল এবং বিজেপি। তৃণমূল শীর্ষ নেতৃত্ব অবশ্য অনুব্রতর কর্মসূচিতে কোনো ভুল দেখছে না। অনুব্রত কি মনে করছে তা তো জানি না, দল যেটা মনে করছে অনুব্রতও সেটা মনে করবে। অনুব্রত ভাবছে বোধহয় অনুব্রতকে বলছে এদিক ওদিক 2-4টে আছে খল করতাল নিয়ে হয়তো এসে নাম। রামনবমী কিংবা হনুমান জয়ন্তী পালন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল বীরভূম। এবার একই দিনে তৃণমূল বিজেপির কর্মসূচি সামলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা প্রশাসনের কাছে বড়সড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অনেকে।
গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। এই পর্যায়ে ডেকে নেব পার্থপ্রতিম বিশ্বাস এবং বিশ্বনাথ চক্রবর্তীকে। প্রথম প্রশ্ন থাকবে পার্থবাবুর কাছে। পার্থবাবু, কর্মসূচি পাল্টা কর্মসূচি, হনুমান জয়ন্তী দেখেছিলাম, রামনবমীর পাল্টা, এবার দেখছি খোল করতাল রথযাত্রার পাল্টা, এবং সংখ্যা বলে দিচ্ছেন ৩,৫০০ খোল আর ৭,০০০ খঞ্জনি নিয়ে যাবেন। পাল্টা কর্মসূচি অবশ্য বামপন্থীরাও নিয়েছেন, যেখানে যেখানে রথ হবে সেই 3টে জায়গায় পাল্টা মিছিল করবে সেই দিনই সিপিএম। কাজ হবে তাতে? পার্থবাবু, আপনার সময় শুরু এখন। দেখুন, আমি আগেও বলেছি যে সাধারণত পথে নামতে যারা ভয় পায় তারা অনেক বেশি রথে চড়তে ভালোবাসে। ফলে যখন ভোট শিওরে আসে তখন হচ্ছে যে ইস্যুগুলো পথে মানুষ জিজ্ঞেস করবে, আমার কাজ কোথায়, আমার শিল্প কোথায়, আমার শিক্ষা কোথায়, আমার নাগরিক নিরাপত্তা কোথায়, সেইগুলোর উত্তর যখন কেউ দেওয়ার মতো জায়গায় নেই তখন কেন্দ্রের শাসক দল রথে উঠছে। এখন স্বাভাবিকভাবে কেন্দ্রের শাসক দল যদি রথে ওঠে এবং তারা রথ দেখে, ডিভিডেন্ড দিয়েছিল এরা, কিন্তু কলা বেচা বাদ যেন না যায়, এটা হচ্ছে রাজ্যের শাসক দল সেটা এনশিওর করতে চাইছে। এবং এই কারণের জন্যই সম্ভবত যে এই একটা রেসিপ্রোকেশন রাজ্যের শাসক বনাম কেন্দ্রের শাসক শুরু হয়ে যাচ্ছে। এবং এই কারণে বলছি যে চকচক করলে যেরকম শোনা হয় না, এটা আমরা প্রত্যেকেই জানি। সিমিলারলি আপনি যদি দেখেন যে মানে আমি বলবো যে বাকযুদ্ধ হলেই সেটা ভোট যুদ্ধে পরিণত হয় না। এবং এই কারণে যে রামনবমীর ক্ষেত্রে ক্লাসিক এক্সাম্পল সিপিএমও নিয়েছে, এই কারণের জন্য যে সেটা হচ্ছে যে পথে থাকুন, মানুষের লড়াই পথের লড়াই, যে মানুষ যে কারণের জন্য বাঁচতে চাইছে এই জায়গা থেকে দাঁড়িয়ে। কিন্তু এখানে মুশকিলটা হচ্ছে এই যে রেসিপ্রোকেশনটা এই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, যে রামনবমীকে আটকানোর জন্য আজ থেকে 2 বছর আগে এখানে বলা হলো যে রামনবমী মিছিল করতে দেওয়া হবে না, সরকার বললেন। গত বছর কি হলো, যে রামনবমী মিছিল যদি ওরা করে এমন একটা ক্লজ দেওয়া হলো যে অনেক আগে যেগুলো হতো সেগুলো রামনবমী হবে অস্ত্র নিয়ে। সেই রামনবমীর মিছিল হলো, এমনকি রাজ্যের শাসক দল সেই মিছিলে ঢুকলেন, সাথে জুড়ে দিলেন হনুমান দশমী, যে যাতে হচ্ছে আমরা বাদ না যাই। তাহলে আমি বলছি যে এই যে পোলারাইজেশনের রাজনীতি যেটা বিজেপি করতেন, তাহলে সেই জায়গায় হচ্ছে একেবারে পিঠোপিঠি পা দিচ্ছেন রাজ্যের শাসক দলও, এবং সেটা হচ্ছে ভোটের স্বার্থেই। এবং এই কারণের জন্য বলছি যে চমৎকার যে মিল এই দুটো দলের মধ্যে রয়েছে, দুজনেই নিয়ন্ত্রণের রাজনীতি ভালোবাসেন। আপনি একজন যদি বলেন বিরোধী মুক্ত রাজ্য, আর একজন বলে বিরোধী শূন্য ভারত। আমি বলছি একজন যদি শবরীমালার মন্দিরে হিন্দু মহিলাদের মাথা উঁচু করে উঠতে বাধা দেন, আর এক দল আছেন এ রাজ্যের শাসক দল যে মুসলিম মহিলারা যাতে মাথা নিচু করে থাকেন 3 তালাকের মতো বিল নিয়ে, তার পক্ষে দাঁড়িয়ে থাকেন। আমি বলছি এই যে অদ্ভুত মিল এদের দুজনের, তোষণ বিভাজন সবটা মিলিয়ে এরা আসলে একজনের মিল না তফাৎ দেখবো। আপনার সময় শেষ। বিশ্বনাথ বাবুর কাছে আসার আগে দ্রুত সোশ্যাল মিডিয়ায় রথযাত্রা নিয়ে নানা মন্তব্য পেয়েছি আমরা, দেখাবো। অমিয় চট্টোপাধ্যায় লিখছেন, অনুমতি দিতে কেন গড়িমসি, রথযাত্রাকে প্রাধান্য দিয়ে গুরুত্ব বাড়াচ্ছে রাজ্য সরকারই। পরের মন্তব্য। অগ্নিশ্বর রায় লিখছেন, রথ নয় পথই শেষ কথা বলবে, শেষ মুহূর্ত পর্যন্ত যারা রাস্তায় থাকবে অ্যাডভান্টেজ তাদেরই। বিমল পাল লিখছেন, প্রত্যেকটা দলের নিজস্ব কর্মসূচি পালনের অধিকার আছে, বিজেপিকে অনুমতি না দেওয়াটা অগণতান্ত্রিক। ইস্যু ধরে বিরোধিতা করুক বিজেপি, লিখছেন ধনঞ্জয় মহাপাত্র। আরো লিখছেন, রথ চালিয়ে অশান্তি পাকানোর চেষ্টা হচ্ছে। শান্তনু ঘোষ লিখছেন, শান্তি বিঘ্নিত হবে মনে করলে নবান্নের অনুমতি দেওয়া উচিত নয়। আমি এর মধ্যে বিশ্বনাথ বাবুর কাছে যাওয়ার আগে দেখাবো সেই অনুব্রত মণ্ডল, সেই বিতর্ক, আরেকটি মন্তব্য যেখানে দলের এক নেতাকে গ্রেফতার করার নির্দেশ দিচ্ছেন একেবারে মঞ্চের ওপর বসে থেকে অনুব্রত। ফের তৃণমূলের সভা মঞ্চ থেকে গ্রেফতার করানোর হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন অনুব্রত মণ্ডল। এবার তাঁর নিশানায় তাঁরই দলের নেতা। একজন নেতা কি করে এভাবে গ্রেফতারের নির্দেশ দিতে পারে, কোন ক্ষমতা বলে, এই প্রশ্ন ফের একবার উঠেছে রাজনৈতিক মহলে। তবে এই প্রথম নয়, বীরভূমের তৃণমূল সভাপতির এই গ্রেফতারি ফরমান আগেও শোনা গিয়েছে, একেবারে খোলাখুলি। সরকারি প্রকল্পের টাকার ভাগ বাঁটোয়ারা নিয়ে কাঁকরতলায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ সামনে এসেছে। ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ। ওই ঘটনায় অভিযুক্ত খয়রাশোল ব্লকের তৃণমূলের কার্যকরী সভাপতি উজ্জ্বল কাদেরীকে গ্রেফতারের দাবি তুললেন অনুব্রত মণ্ডল। উজ্জ্বল কাদেরীকে অ্যারেস্ট করতে বলতে, ওখানকার বোমার নায়ক উজ্জ্বল কাদেরী। তবে
শুধু গ্রেফতার করানোর হুমকিই নয়, দলের জেলা কমিটির বর্ধিত বৈঠক থেকে সিপিএমকে শাস্তি দেওয়ার হুঁশিয়ারিও দেন তৃণমূলের জেলা সভাপতি। ভুলে গেছি 92 আউস গ্রামে সুন্দরী বউ দেখলে জিভে জল আসতো। কমরেড, আমরা ভুলি নাই। একটা লোক কেউ দাঁড়িয়ে বলতে পারবে যে তৃণমূল কংগ্রেসের ভালো বউ দেখলে জিভে জল আসে? তার শাস্তি আমি নেব। বিরোধীরা বলছে এসব কথা থেকে স্পষ্ট জেলার পুলিশ প্রশাসনকে আসলে নিয়ন্ত্রণ করেন অনুব্রতই। পার্টির সঞ্চালিকা কে ম্যাডাম মমতা ব্যানার্জি নাকি অন্য কেউ? আজকে তার যে নেতার কথা বলছেন তার প্রকাশ্যে কথা বলতে লজ্জা সংকোচ নেই, ভয়ও নেই। তার মানে কীভাবে প্রশাসনকে ওরা কবজা করে নিচ্ছে, পুলিশ অফিসাররা চাকর বাকরের মতো ব্যবহার করছেন। গোটা তৃণমূলটাই হচ্ছে বিকৃত রাজনৈতিক কালচারের রিফ্লেকশন। এক একজনের এক এক রকম, অনুব্রতর এক রকম, অভিষেকের আরেক রকম, মমতা ব্যানার্জির আরেক রকম। গোটাটাই কোনো সুস্থ রাজনৈতিক বোধের ওপর দাঁড়িয়ে নেই, গোটাটাই কতগুলো বিকৃতির ওপর দাঁড়িয়ে। পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল। এটা সাংগঠনিক ব্যাপার। তবে প্রশাসনের চোখে যদি কেউ দোষী হয় সে তো প্রশাসনের ব্যবস্থা নেবেই। আমরাও তো বলি যে একে অ্যারেস্ট করো, ওকে অ্যারেস্ট করো, বলি না? অনুব্রত মণ্ডল বললেই আপনারা একেবারে ডান্ডা নিয়ে খাড়া হয়ে থাকেন, এটা তো ঠিক না। নিশ্চয়ই কোনো কারণ আছে, সে কারণ তো আমি জানি না কি কারণ। বিরোধীরা অবশ্য নিজেদের বক্তব্যে অনড়। তাদের দাবি, অনুব্রত যেদিন খোদ ডিএসপির সামনে দাঁড়িয়ে তাণ্ডব চালানোর হুমকি দিয়েছিলেন, তার কথা মতো কাজ করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন, সেদিনই বোঝা গিয়েছিল বীরভূমের পুলিশ প্রশাসন তার অঙ্গুলি হেলনেই চলে। তাণ্ডব লীলা আমি খেলে দেবো, ভয়ঙ্কর খেলে দেবো। কটা বাজে হয়েছে? 4:15। 7টা পর্যন্ত টাইম দেওয়ার, 9টা মধ্যে আমি ঢুকে যাবো। যাদের জায়গায় মোটরসাইকেল আছে নিয়ে আসুন, ইউসুফ থেকে এক ধার থেকে অ্যারেস্ট করুন, যারা মেরেছে। যারা মোটরসাইকেল আছে আমরা দেখছি, ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন, কোনো কাহিনী শুনবো না। যদিও তৃণমূল বরাবর দাবি করে আসছে পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবেই কাজ করে, দল তাদের কাজে হস্তক্ষেপ করে না। গোপাল চট্টোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। বিশ্বনাথবাবু, রথ থেকে একেবারে রথি মহারথী। এক সময় পার্থবাবু একই টেবিলে আছেন, আলিমুদ্দিন স্ট্রিট থেকে সরকার চলে বিরোধীরা এরম বলতেন। কিন্তু অনুব্রত মণ্ডলের এই ধরনের মন্তব্য প্রথম নয়। এর আগে অনেকে বলছেন দলের নেতাকেই বলছেন, দলের নেতা না বিরোধী নেতা সেটা নিয়ে আমি বদার নই। আমাদের উদ্বেগ হচ্ছে একজন জেলার নেতা পুলিশকে নির্দেশ দিতে পারে কি না, গণতন্ত্রের উদ্বেগ। আপনার সময় শুরু এখন। না দেখুন, যেটা উনি করছেন সেটা আইন বহির্ভূত, অগণতান্ত্রিক, স্বৈরাচারী মানসিকতার পরিচয় ছাড়া আর কিছুই নয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই মানুষটাকে যখন তৃণমূল নেত্রী বলেন যে আমার ভালো সংগঠক, 42টা জেলা পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলো, পশ্চিমবাংলার মানে নির্বাচনী ইতিহাসেই প্রথম, যেখানে 40% জেলাতে বিরোধীদের ভোট আছে, সেখানে বিরোধীরা একজন প্রার্থী দিতে পারলো না। এটা একবার নয়, 2013তেও প্রায় অনেকটা এই ধরনের কায়দায় ভোট করেছেন। 14 লোকসভা নির্বাচন, 16 বিধানসভাতেও তিনি চরম ঢাক বাজিয়েছেন। বারবার তৃণমূল কংগ্রেসকে কিন্তু বিড়ম্বনায় যদি কোনো একটা নেতা ফেলে থাকে, তার নাম কিন্তু অনুব্রত মণ্ডল। তৃণমূল কংগ্রেসের যে গাজুয়ারি রাজনীতি সারা ভারতবর্ষে চর্চা হয়, এই চর্চার একটা বড় কেন্দ্র কিন্তু আপনি বলছেন বিড়ম্বনা, কিন্তু অনুব্রত রেজাল্ট দিচ্ছে না। কিন্তু এই রেজাল্ট, আমি আপনার রেজাল্ট দিচ্ছে বলছেন তো, কালকেই যদি তৃণমূল ক্ষমতায় না থাকে, অনুব্রত মণ্ডল কি মিনিমাম সংগঠন ধরে রাখতে পারবে? জ্যোতিপ্রিয় মন্দির কিন্তু পারবে, সৌরভ চক্রবর্তী কিন্তু পারবে, গৌতম দেব কিন্তু শিলিগুড়ি সংগঠনটা ধরে রাখতে পারবে। কিন্তু কালকেই যদি তৃণমূল ক্ষমতাচ্যুত হয়, পরশুদিনই আপনি দেখবেন যে বিরোধী মানে তৃণমূল শূন্য বীরভূম। কারণ আলটিমেটলি ভয়ে মানুষ কিন্তু মানে অনুব্রত মণ্ডলের কাছে আসছে। আর যাই হোক, তৃণমূলের যে অগণতান্ত্রিক চেহারা নিয়ে যে সারা ভারতবর্ষে চর্চা হয়, তার একটা মূল উৎস কিন্তু অনুব্রত মণ্ডল। তৃণমূল নেত্রী কেন বুঝতে পারছে না, এটা আমার কাছে ক্লিয়ার নয়। যে লোকাল ডেভেলপমেন্ট তৃণমূল করেছে, আপনার স্টুডিওতে বারবার বলি আমি, যেটা যে এই ডেভেলপমেন্টের প্রেক্ষিতে মানুষ ভোট দিচ্ছে, কেন অনুব্রত মণ্ডলের মতন একটা মানে ওই ধরনের অগণতান্ত্রিক এবং কনস্টিটিউশন বহির্ভূত এবং তৃণমূল নেত্রীকে চ্যালেঞ্জ করা, রাইটলি তৃণমূলকে নেত্রীর বাইরে গিয়ে যেভাবে পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ করছে, এই সামগ্রিক চেহারায় কি করে উনাকে বেশ সংগঠন তৃণমূল নেত্রী বলছেন, আমার কাছে একেবারেই বোধগম্য নয়। তৃণমূলের ছবি কিন্তু যতটা খারাপ হচ্ছে, তার জন্য একটা বড় দায়ী কিন্তু মানে এই অনুব্রত মণ্ডল। আমি পারফেক্ট, আপনার সময় শেষ। আমি পরের দুই বক্তা সুভাষ দত্ত এবং শুভঙ্কর সরকারকে ডেকে নেব এবং দর্শকদের বলবো, শুরুতেই বলেছিলাম রথ থাকবে আমাদের আলোচনায়, ছট থাকবে। মুখ্যমন্ত্রী 2 দিন ছটের ছুটি ঘোষণা করলেন, তাই নিয়েও বিতর্ক। দেখুন।
রথের রশি অমিত শাহের হাতে, রাম মন্দির নিয়েও শুরু হয়েছে রাজনীতি। এবার কি রথের পাল্টা ছটকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল? ছট উপলক্ষে তৃণমূল সরকারের ছুটির সিদ্ধান্ত ঘিরে নানা মহলে শুরু হয়েছে জল্পনা। हमारा गवर्नमेंट भी छठ पूजा का दिन काल हॉलीडे डिक्लेयर किया है। परसों भी जो हिंदी भाषी है जिसका छठ पूजा का साथ संबंध है उसको लिए जो सेक्शनल हॉलीडे है वो भी हम लोगों ने किया है। বাম সরকারের আমলে ছট পুজোয় কোনো ছুটি ছিল না। ক্ষমতায় আসার 2 বছর পর ছটে ছুটি চালু করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। একদিনের জন্য দেওয়া হয় সেকশনাল হলিডে, অর্থাৎ ছটে ছুটি পেতেন সংশ্লিষ্ট সম্প্রদায়ের সরকারি কর্মীরা। গত বছর থেকে ছটের দিন জেনারেল হলিডে চালু হয়, অর্থাৎ সব কর্মীরই ছুটি। এবার ফের বদলে গেল ছুটির নিয়ম। অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানালো, ছট পুজো উপলক্ষে মঙ্গলবার সব রাজ্য সরকারি কর্মীদের ছুটি। যারা ছট পুজো করছেন তারা ছুটি পাবেন বুধবারও, অর্থাৎ একদিন জেনারেল হলিডে, আরেকদিন সেকশনাল হলিডে। ছট উপলক্ষে একদিকে 2 দিন ছুটি, তার সঙ্গে ছট নিয়ে তৎপর কলকাতা পুরসভা। ইতিমধ্যেই গঙ্গার ঘাট পরিদর্শন করে এসেছেন পুর কমিশনার। সোমবার বিভিন্ন ঘাট ঘুরে দেখতে রীতিমতো বাস নিয়ে বেরোন জঞ্জাল অপসারণ বিভাগের মেয়র পরিষদ। সঙ্গে ছিলেন আধিকারিকরাও। আলো থাকছে, ঘাটগুলো আমরা সব পরিষ্কার করে দিচ্ছি, আলোর ব্যবস্থা থাকছে, বিভিন্ন জায়গায় ড্রেস পরিবর্তনের ব্যবস্থা থাকছে, অস্থায়ী টয়লেট পর্যন্ত তৈরি করে দেওয়া হচ্ছে বিভিন্ন ঘাটে। ছট পুজোকে সামনে রেখে সক্রিয় হয়েছেন তৃণমূলের জনপ্রতিনিধিরাও। চলছে পুজোর সামগ্রী বিতরণ। কোথাও আবার কাউন্সিলরের তরফে ছট পুজোর শুভেচ্ছা জানিয়ে পড়েছে পোস্টার। সূত্রের খবর, প্রতি বছরের মতো মঙ্গলবার ছট পুজো উপলক্ষে কলকাতার একাধিক গঙ্গার ঘাটে যাবেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে ছট পুজো ঘিরে সাজো সাজো রব বাংলায়। এসব দেখে অনেকেরই প্রশ্ন, বিজেপির অবাঙালি ভোট ব্যাংকে ভাঙন ধরাতেই কি এটা তৃণমূলের কৌশল? কারণ সূত্রের খবর, বিজেপির অন্দরে এই সম্ভাবনা নিয়ে এখন চিন্তা ভাবনা চলছে যে উত্তর কলকাতা কিংবা আসানসোল থেকে লড়াই করতে পারেন অমিত শাহ। তাছাড়া আইন এনে রাম মন্দির তৈরির দাবি নিয়ে লাগাতার সুর চড়াচ্ছে গেরুয়া শিবির। মন্দির ইস্যুকে দেশের কোনায় কোনায় ছড়িয়ে দিতে চাইছে তারা। পর্যবেক্ষকদের প্রশ্ন, এইসব কারণেই কি রাজ্যের অবাঙালি মন পেতে ছটকে হাতিয়ার করতে চলেছে তৃণমূল? এই প্রেক্ষাপটে সোমবার জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে গিয়ে বিজেপিকে এক হাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। चुनाव का टाइम में बंटवारा करते हैं और कहते हैं हम हिंदी भाषी, तुम हमको बीजेपी को वोट दे दो। क्यों देगा? तुम हिंदी भाषी के लिए क्या किया है? हम अगर पूछे बीजेपी को कि आप गुजरात से बिहारी को क्यों निकाल दिया है, जो बढ़िया लोग आप लोगों ने हैं, पहले आप लोग दिल से कहे, सच्चाई से कहे कि आप लोग पूरा बीजेपी को मदद देते थे। लेकिन आप कहिए, नोटबंदी होने का बाद, हर रोज इनकम टैक्स रेट होने का बाद, जीएसटी होने का बाद, क्या आज भी आप लोग नहीं सोच रहे हैं दिल से? পাল্টা তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। ওরা মনে করছে হিন্দিভাষী ভোট ব্যাংক বিজেপির সঙ্গে আছে। অতীতের নির্বাচনে 2014 তারা বিজেপিকে ভোট দিয়েছিল। তো সেই ভোট ব্যাংকটা ভাঙতে হবে, উৎকোচ দিয়ে ভাঙতে হবে। কিন্তু বিহার উত্তরপ্রদেশের মানুষের আত্মমর্যাদা আছে, এই উৎকোচ তারা গ্রহণ করবে না, তারা এই সরকারটা ছুটি করে দেবে ঠিক সময়ে। সিপিএম আবার বিজেপি তৃণমূলকে একযোগে বিঁধেছে। এখানে চলছে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা, কে কতটা করতে পারে। আমরা ওই রামনবমী নিয়ে দেখেছি, এ রামনবমী করলেও হনুমান, এই হনুমান করলেও ওটা, এখন হচ্ছে ছুটি। তৃণমূলের অবশ্য বক্তব্য, ধর্ম কিংবা উৎসব নিয়ে রাজনীতি করা কোনোদিনই তাদের কৌশল নয়, এতে বিজেপি পারদর্শী। যাই মমতা ব্যানার্জি করবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবার, সেটাই এরা দেখবে। বিরোধী বলতে তো কমরেড সুজন আর ওখানে দিলীপ আর মান্নান, এই 3 জন মিলে দাঁড়িয়ে চিৎকার করবে আর কি করবে। রামনবমী, জন্মাষ্টমী, রথযাত্রার পর এবার ছট পুজো নিয়েও সরগরম বঙ্গ রাজনীতি। আশাবুল হোসেন, সুমন ঘড়াই ও অর্ণ মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। শুভঙ্কর বাবুর কাছে যাব। শুভঙ্কর বাবু, মানুষ উদ্বিগ্ন অন্য একটা কারণ, সেটা হচ্ছে সবে সরকারি অফিস লম্বা ছুটির পর খুলল। দুর্গাপুজোয় প্রায় 2.5 সপ্তাহের মতো ছুটি, 3 সপ্তাহ প্রায়। বিজেপির কাউন্টার হিসেবে কি তৃণমূল কোথাও পুজো উৎসবের ব্যাপারে বেশি উদার, বেশি স্পর্শকাতর হয়েছে? আপনার সময় শুরু এখন। দেখুন, একদিকে রথযাত্রা, কেউ রথ চালিয়ে অশান্তি করতে চাইছেন, কেউ রথকে বন্ধ করে দিয়ে অশান্তি করতে চাইছেন।
কেউ ছুটি বাড়িয়ে দিতে চাইছেন। আপনার কাছে খোলা একটা কথা, সেটা হচ্ছে মানুষের বেসিক নিড যেটা, সে চাই কি যে আমার চাল চাই, কেরোসিন চাই, চিনি চাই, এই যে চাকরি চাই, এই চাহিদাগুলো যদি সরকার দিতে না পারে তাহলে সরকার কোনো জায়গায় মেলা করবে, উৎসব করবে, কোনো জায়গায় রথ চালাবে। আপনি দেখুন নভেম্বর মাস, আপনি 2016 সালের কথাটা ভাবুন, 109 জন মানুষ মারা গেছিলেন, নোটবন্দি হয়েছে, কেন রথ চালাতে হচ্ছে? তার কারণ প্রধানমন্ত্রীর মুখে কোনো কথা নেই, বিজেপি পার্টির মুখে কোনো কথা নেই। তারা আজকে বলতে পারছেন না ভারতবর্ষের রিজার্ভ ব্যাংকের অবস্থা কোন জায়গায়, তারা বলতে পারছেন না ভারতবর্ষের বেকার ছেলেরা চাকরি কোথা থেকে পাবে, সিলিন্ডারের দাম কি, আজকে ভয়ঙ্কর অবস্থা। ঠিক রাজ্য সরকারের ক্ষেত্রে আপনি ভাবুন, আজকে ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে, সে জায়গায় ভাবার কোনো বিষয় নয়। 2 দিন ছুটি দিলে সরকারি আধিকারিকরা তারা এই ডেঙ্গু নামক এই যে রোগটার বিরুদ্ধে লড়াই করবে কেমনভাবে, তারা সেটা ভাবছেন না। পাড়ায় পাড়ায় দেখবেন নিজেদের অন্তর্কলহে আজকে পার্টি অফিস জ্বলছে, নাহলে তৃণমূলের লোকেরাই খুন হচ্ছে। এই যে টোটাল বিষয়টাকে ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে কেন্দ্রীয় সরকার তারা নাম পরিবর্তন করছে। আমাকে একজন জিজ্ঞেস করছিলেন, আচ্ছা এই নাম পরিবর্তনের ব্যাপারটা কি? আমি বললাম তার কারণ হচ্ছে ভারতবর্ষের মানুষ ডেভেলপমেন্ট দেখতে চাইছে, সেটা তারা দেখতে পাচ্ছে না। ভারতবর্ষের মানুষের কাছে এমন একটা ইস্যু তৈরি করে দাও, নরেন্দ্র মোদী বললেন কংগ্রেস হচ্ছে কি না মাওবাদীদের সমর্থন করছে। তার কারণ কি? 2 দিন সমস্ত মিডিয়া এটা নিয়ে আলোচনা করুক। বেসিক যে জায়গাটা রিজার্ভ ব্যাংকে ধরো না, একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী একে অপরের বন্ধু হিসেবে দুজনে মিলেই চাইছে আগামী দিনে তুমি ভাই সেকেন্ড থাকো, আমি ভাই ফার্স্ট থাকি, কিন্তু বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ জাহান্নামে চলে যাক। এই যে জায়গাটায় দাঁড়িয়ে আমার আপনাদের কাছে কথা, বাচ্চা ছেলেদের কথা কে ভাবছে? এখানে যারা না খেতে পেয়ে থাকে তাদের কথা। শঙ্করবাবু বলছেন বাচ্চা ছেলেদের কথা, আমরা ভাবছি পরবর্তী প্রজন্মের কথা। রবীন্দ্র সরোবরের মতো ন্যাশনাল হেরিটেজ, সেখানে দাঁড়িয়ে আদালত গতবার শর্ত সাপেক্ষে শেষবারের মতো ছট পুজো সেখানে করতে দিয়েছিলেন, সেখানে ভাসানের তুমুল পরিবেশ দূষণ সত্ত্বেও শর্ত সাপেক্ষে শেষবারের মতো অনুমতি দিয়েছিলেন। আদালত অবমাননার আশঙ্কা করছেন অনেকে, আমরা অপেক্ষায় আছি। সত্যি সত্যি তা হবে না তো? আমরা উদ্বিগ্ন। রবীন্দ্র সরোবর নিয়ে কেন উদ্বিগ্ন দেখুন। ইট কাঠ পাথরের শহর, তারে বুকে রবীন্দ্র সরোবর যেন এক টুকরো ওয়েসিস। ছট পুজোর আগে সেই মরুদ্যান ঘিরে আশঙ্কার কালো মেঘ। 2017 সালে শেষবারের মতো রবীন্দ্র সরোবরে ছট পুজোর অনুমতি দিয়েছিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। তবে সময় নির্দিষ্ট করে দেওয়া সহ বেশ কিছু শর্ত আরোপ করেছিল আদালত। যেমন জলে পুজোর ফুল ফেলা যাবে না, রবীন্দ্র সরোবর চত্বরে কোনো বাজি পোড়ানো যাবে না, ডিজে ব্যবহার করা যাবে না। আদালতের নির্দেশ অনুযায়ী এবার থেকে আর রবীন্দ্র সরোবরে ছট পুজো করা যাবে না। কিন্তু তাতেও পুরোপুরি চিন্তামুক্ত হতে পারছেন না পরিবেশ প্রেমীরা। ছট ঘিরে সকলেই চিন্তায়। বাচ্চারা এবং তার সাথে বড়রাও এই বাজি, শব্দবাজি যেভাবে পোড়ানো হয়, যেভাবে আওয়াজ হয়, এনে পশু পাখিগুলো যেমন হচ্ছে খুব অসুবিধার সৃষ্টি হয় এবং তারা ওই আওয়াজ থেকে মানে সেদিনকের জন্য এখান থেকে মানে উবে যাওয়ার ব্যবস্থা। এত নোংরা করে ফেলে না, ইটস রিয়েলি ভেরি ব্যাড। আই কাম আর্লি মর্নিং অলসো, I come at 4:30 at lake. I'm a regular one. इतना गंदा रहता है, 4:30 बजे आप वॉक नहीं कर सकते हो। এই আশঙ্কার মধ্যে রবীন্দ্র সরোবরের বাইরে চলছে ছটের মঞ্চ বাঁধার কাজ। এই অনুষ্ঠানে প্রতিবারই উপস্থিত থাকেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। জানিয়েছেন, আমরা বাইরে থাকবো, ভিতরে ঢুকবো না। আদালতের নির্দেশ অমান্য করার কোনো ইচ্ছে নেই। পুজো করবে কি করবে না সেটা প্রশাসন, পুলিশ, কোর্ট বুঝবে। পরিবেশ প্রেমীরা অবশ্য হুঁশিয়ারির সুরে জানিয়েছেন, আদালতের নির্দেশ পালনে যদি যথাযথ পদক্ষেপ না নেওয়া হয় তাহলে তা আদালত অবমাননার শামিল। সেক্ষেত্রে ফের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের দ্বারস্থ হবেন তারা। আমার সিচুয়েশন দেখে মনে হচ্ছে এবং সবাই বলছে যে রবীন্দ্র সরোবরে ছট পুজো হবে। যদি হয় তাহলে কোর্ট অবমাননা হবে, এবং কোর্ট অবমাননা হলে কি হবে, আমরা তো তাহলে এই সমস্ত ছবি টবি তুলে আমরা কন্টেম্প্ট অফ কোর্ট করব, আমরা আবার কোর্টের দ্বারস্থ হব। প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে আদালতের রায়কে অমান্য করলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। ছট পুজো উপলক্ষে মঙ্গলবার ও বুধবার পুলিশের কাছে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশের কথা উল্লেখ করে রবীন্দ্র সরোবরের ভিতরে কেএমটি এর বোর্ডও ঝোলানো আছে, যেখানে লেখা আছে পুজো, পিকনিক এবং যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠান এখানে নিষিদ্ধ।
সরোবর প্রেমীরা চান দক্ষিণ কলকাতার এই প্রাণকেন্দ্রে যেন কোনোভাবেই সবুজ নষ্ট না হয়, যেন অটুট থাকে এখানকার জীববৈচিত্র্য। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সুভাষদা, আমার দুর্ভাগ্য যে কোনো সাংবাদিককে তার অতিথিকে জিজ্ঞেস করতে হচ্ছে যে আদালত অবমাননা কি আগামীকাল বা পরশু হবে। এ বিচিত্র, যেখানে আমরা জানি শর্ত সাপেক্ষে 2017 সালে ছট পুজোর অনুমতি দেওয়া হয়েছিল, বারবার বলা হয়েছিল এই শেষবার। একটা ন্যাশনাল হেরিটেজ, তার রেলিংয়ের ধারে একজন মন্ত্রী তার অনুগামীরা মঞ্চ বেঁধেছেন এবং আদালত অবমাননা হবে কিনা এই উদ্বেগ প্রকাশ করতে হচ্ছে। তিনি বলছেন যে ওটা কোর্ট পুলিশ প্রশাসনের ব্যাপার। মানে কি? না, আপনার সময় শুরু এখন। আসলে আদালত অবমাননাটা কি সেটা উনি জানেন না, আদালত কি আদেশ দিয়েছে এটাও জানেন না। 20 বছরের ঘটনাটা 2 মিনিটে বলা মুশকিল, তবু আমি চেষ্টা করছি। এটা পশ্চিমবঙ্গে একমাত্র ন্যাশনাল লেক কনজারভেশন স্কিমের এবং সেকেন্ড লার্জেস্ট লাং অফ দি সিটি। পরিযায়ী পাখিরা আসে, একজন বলছিলেন, তো পরিযায়ী পাখিরা শুধু যে যখন বাজি ফাটবে তখন উড়ে যাবে তা নয়। আমার কাছে ছবি রয়েছে যে ফানুস ওড়াতে গিয়ে ফানুসটা গাছে আটকে গেছে। কি ভয়ানক পরিস্থিতি হতে পারে। এর প্রেক্ষিতে ছট পুজোটা ওইখানে করার ব্যাপারে 2016 সালেই কোর্ট নিষিদ্ধ করে দিয়েছিল। তারপরে আবার যে সবাই বলল যে না আমাদের দাও, তখন শর্ত সাপেক্ষে দেওয়া হলো। 2017-তে দিল শেষবারের মতো। এবার কন্টেম্প্ট অফ কোর্ট কে কন্টেম্প্ট হবে? মন্ত্রী তো বলছে আমি বাইরে বসে আছি, কিন্তু উনি জানেন না কোর্ট কিন্তু বলেছে যে রবীন্দ্র সরোবর এবং তার সারাউন্ডিংস, সে কথাটাও বলা আছে। তো সারাউন্ডিংসে বসে থাকলে উনি কিন্তু কন্টেম্প্ট অফ কোর্টের বাইরে। আরেকটা জিনিসও জানা দরকার যে কন্টেম্প্ট অফ কোর্ট যে একটা সরকারকে একটা বলে দিল যে পুলিশ প্রশাসনকে দিতে হবে কি কেএমডিএকে দিতে হবে তা নয়, ব্যক্তিগতভাবে দিতে হবে। এবং গত 3 সপ্তাহ আগেই রাজ্য সরকারকে 50,000 টাকা ফাইন করেছে এবং সেই ফাইনের 25,000 টাকা আমাকে দিতে হয়েছে। সুতরাং যিনি বলছেন, আমি জানি না, শোভনদেব চট্টোপাধ্যায়, ওনার কিন্তু সাবধান হওয়া উচিত যে কন্টেম্প্ট অফ কোর্ট একটা ওই সিভিল স্যুটের মতো কিন্তু হবে না। জরিমানা এবং আদালত অবমাননাতে জেল পর্যন্ত হতে পারে। সাবধান। মন্ত্রী তো আইনের অংশ। না, মন্ত্রী আইনের অংশ মানে কি? উনি তো জানেনই না। কালকের যে ছবিটা সেটা আদালতকে আপনারা জানাবেন কি ঘটল? কালকের ছবি, পরশুর ছবি জানাবো। শুধু জানাবো নয়, এবং আজকেও তো আদালতে ওরা গিয়ে চেষ্টা করেছিল যে আগামীকাল এবং পরশুদিন, কিন্তু আদালত সে কথা শোনেনি। সুতরাং মেসেজ খুব ক্লিয়ার, শুধুমাত্র যারা ওই ওখানে ছট পুজো করতে আসবে তাদের জন্য নয়, সরকারের জন্য, পুলিশের জন্য, প্রশাসনের জন্য, কেন্দ্রের জন্য, মন্ত্রীর জন্য, সবার জন্য। অনেক ধন্যবাদ সুভাষদা, আপনাদের দুজনকেই ধন্যবাদ। আমি দ্রুত একবার ছট পুজোর ছুটির কথা বললাম, সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কি মন্তব্য এসছে দেখাবো আপনাদের। গৌরব কর্মকার লিখছেন, বন্ধ বিরোধিতার সময় কর্মসংস্কৃতির কথা বলেন, সরকারি ছুটি বাড়ানোর সময় সে কথা মনে থাকে না কেন? পরের মন্তব্য, নীতিশ কাঞ্জিলা লিখছেন, উৎসব নিয়ে রাজনীতি হওয়া কোনো মতেই কাম্য নয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটাই হয়ে আসছে। সায়ন দেব লিখছেন, আমরা সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ পাচ্ছি না বটে, কিন্তু ছুটি প্রচুর পাচ্ছি, এটাও মন্দ নয়। শ্রমিক মুখোপাধ্যায় লিখছেন, পশ্চিমবঙ্গে খই ভাজার কাজও নেই, তাই এত ছুটি। দেবাশিস রায়চৌধুরী লিখছেন, 2-1 দিনের ছুটি নিয়ে এত গায়ের জ্বালা কেন? নিঃসন্দেহে সরকারি কর্মচারী। আমি ছত্তিশগড়ের নির্বাচনের কথা বলছিলাম, একেবারে গ্রাউন্ড জিরো থেকে রিপোর্ট এনেছেন রাজস্বী দত্তগুপ্ত, আমাদের সহকর্মী। দেখুন। नक्सलियों के बारे में आपके क्या ख्याल है? नहीं, कोई ख्याल नहीं है, इसलिए इलेक्शन कराने भेजा। মাওবাদীদের চোখ রাঙানি উপেক্ষা করে দণ্ডকারণ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই চালিয়েছিল রূপলী পর্দার নিউটন। বাস্তবে ছত্তিশগড়েও সোমবার ঠিক সেরকমই করে দেখালেন নিরাপত্তা বাহিনীর অসংখ্য জওয়ান এবং ভোটকর্মী। এদের উপর ভরসা রেখে ভোটের লাইনে দাঁড়ালেন সাধারণ মানুষও। মাওবাদী উপদ্রুত ছত্তিশগড়ের যে 18টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে, সেই 18টির মধ্যে শহর ঘেঁষা বিধানসভা কেন্দ্রগুলোতে ভোটারদের ভোট দানে আগ্রহ এবং উৎসাহ লক্ষণীয়।
জগদলপুর বিধানসভা কেন্দ্রের দান্তেশ্বরী গার্লস কলেজে দুটো বুথ রয়েছে এবং এখানেও সকালবেলা কাঁটায় কাঁটায় 8টা থেকে ভোটারদের দীর্ঘ লাইন। প্রায় 1500-এর বেশি ভোটার এই দুটো বুথে ভোট देवें। आई एम वेरी एक्साइटेड क्योंकि ये एक स्पेशल डे है हमारे लिए। हम गवर्नमेंट बनाते हैं, हमारे जितने भी पुलिसकर्मी भाई कहाँ कहाँ से आते हैं हमारे लिए यहाँ पर, हमारी सुरक्षा के लिए। जब उन्होंने अपना परिवार छोड़ा है तो हम अपनी सुरक्षा के लिए क्या यहाँ आके एक वोट नहीं डाल सकते? और मैं चाहती हूँ कि हर एक नागरिक आए निडर होकर के और अपना वोट दे। মাওবাদীরা যে ভোট বানচাল করার চেষ্টা চালায়নি এমন নয়। দান্তেওয়াড়ায় ভোট গ্রহণের শুরুতেই আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। সুকমাই ভোট কেন্দ্রের কাছে 3টি আইইডি উদ্ধার হয়। বেলা গড়াতেই বিজাপুরে মাওবাদীরা হামলা চালায়, পাল্টা জবাব দেয় জওয়ানরাও। ছত্তিশগড়ের জঙ্গলমহলের কোর এরিয়ার বিজাপুর থানা, এই বিজাপুরেরই পামের এলাকায় আজ দুপুর থেকে মাওবাদীদের সঙ্গে কোবরা কমান্ডোদের গুলির লড়াই বাঁধে, যার ফলে 2 জন কোবরা কমান্ডো আহত হন। দীর্ঘক্ষণ সেই গুলির লড়াই চলে, শেষ পর্যন্ত মাওবাদীরা পরাস্ত হয়। এরপরে বিভিন্ন এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়, শুরু হয় চিরুনি তল্লাশি। গ্রাউন্ড জিরোতে সিআরপিএফ এর সেই রুদ্ধশ্বাস অপারেশনের সাক্ষী আমরাও। বিজাপুরের পামেদে ভোটের দিন দুপুরবেলা কোবরা কমান্ডোদের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াইয়ের পর সংলগ্ন সমস্ত জঙ্গলগুলোতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং সিআরপিএফের বাহিনী সমস্ত সংলগ্ন জঙ্গলগুলিতে রীতিমতন পায়ে হেঁটে তল্লাশি চালাচ্ছেন। এই মুহূর্তে ভৈরবগড়ের জঙ্গল, যেটা বিজাপুর থেকে কিছুটা দূরে, সেখানেও কিন্তু সিআরপিএফের বাহিনী তল্লাশি চালাচ্ছেন পায়ে হেঁটে এবং জঙ্গল এলাকায় রাস্তার ওপর দিয়েই তারা যাচ্ছেন। केशकुतुल एक एरिया है जहाँ पे हमारी एफ कंपनी ने एक आईडी निकाला है सुबह ही, और उसको एट द मोमेंट ही वहाँ पे डिस्ट्रॉय कर दिया गया है। बाकी सारी यहाँ पे चीज़ें सेफ चल रही हैं। ছত্তিশগড়ের দান্তেওয়াড়া, বিজাপুর সহ বিস্তীর্ণ এলাকায় ঘুরে এদিন বহু বুথই ফাঁকা দেখা গিয়েছে। তেমন বহু বুথে আবার দেখা গিয়েছে লম্বা লাইন। উন্নয়নের স্বার্থে ভোটার কার্ড হাতে লাইনে দাঁড়িয়েছে তরুণ প্রজন্ম। फर्स्ट वोट। तो क्या एक्सपेक्टेशन है आपका? कुछ ज़्यादा तो नहीं, बट अगर डेवलपमेंट हो इससे आगे तो फिर अच्छा है, अगर जिसको मैं वोट दे रही हूँ उसके आगे। এদিন মাওবাদী উপদ্রুত এলাকার বুথের চারপাশে 4টি স্তরে নিরাপত্তার বলয় তৈরি করা হয়। প্রথম স্তরে বুথের চারপাশে 10 জন জওয়ান, 300 মিটার দূরে দ্বিতীয় স্তরে 25 জন জওয়ান, 3 কিলোমিটার দূরে তৃতীয় স্তরে 30 জন জওয়ান এবং 10 কিলোমিটার দূরে শেষ স্তরে সিআরপিএফ এর কোবরা কমান্ডো। कोई भी जो माओवादी है वो यदि पोलिंग बूथ तक पहुंचने का प्रयास करता है तो उसे 4 लेयर पर जो है क्रॉस करनी होगी। 10 किलोमीटर के वाली एरिया उन जो फोर्सेज है उनके साथ उसको एक तरह से इनकाउंटर करना पड़ेगा, उसके बाद दूसरी लेयर की, तीसरी लेयर की। इस तरह से हमने जो जितने भी हमारे पोलिंग स्टेशंस थे उनको फुल सिक्योरिटी जो है इस तरह से हमने दिया। সূত্রের খবর, নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালাতে মাওবাদীরা আরও একটি পন্থা নেয়। গভীর গর্ত খুঁড়ে তার মুখ পাতা দিয়ে ঢেকে দেয় তারা। এখানে পা পড়লেই জওয়ানরা নিচে তলিয়ে যাবেন। এই ধরনের গর্ত খুঁজে বার করতে এদিন বিশেষ ধরনের লাঠি নিয়ে অভিযান চালায় বাহিনী। 4 ফিট গভীর এবং 6 ফিট দীর্ঘ এরকম করে চওড়া গর্ত করে রাখা থাকে এবং এই গর্তের ওপরে একটা অংশ চাপা দেওয়া থাকে, যেটা খুললেই তার ভেতরে কিন্তু একটা ফাঁদ রয়েছে এবং যখন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা যাচ্ছেন তারা কোনোভাবেই এটাকে ডিটেক্ট করতে পারবেন না, চিহ্নিত করতে পারবেন না। আচমকাই তারা সেই গর্তে পড়ে যাবেন এবং পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গর্তের ভেতরে রয়েছে লোহার ফলা এবং সেই লোহার ফলা গর্তের মধ্যে করা থাকে এবং সেটাকেই স্পাইক বলা হয়। যে মুহূর্তে সেই গর্তের মধ্যে পা পড়বে বাহিনীর জওয়ানরা নিচে চলে যাবেন, গর্তের মধ্যে পড়ে যাবেন এবং উপর হয়ে পড়ার সঙ্গে সঙ্গে সেই লোহার ফলা বিঁধে যাবে তাদের বুকে। নিরাপত্তা বাহিনীর এই তৎপরতা দেখে সাহস পেয়েছেন ভোটাররাও। নির্বাচন কমিশনের তথ্য বলছে দিনের শেষে ভোট পড়েছে প্রায় 70%। ऐसे भी जो विलेजेस हैं जहाँ पर पिछले 10 साल से जो वोटिंग नहीं हुई थी, लेकिन इस बार कुछ बहुत सारे ऐसे पोलिंग बूथ जहाँ पहली बार वोटिंग हुई है और अच्छी से वोटिंग हुई है। और जिस एरिया को नक्सली अपना एक तरह से लिबरेटेड एरियाज मानते हैं, स्ट्रॉन्ग होल्ड मानते हैं, उस एरिया से लोग निकल के वोट कर रहे हैं। ভোটের আগে ছত্তিশগড়ে লাগাতার মাও হানা নিয়ে বিজেপি সরকারকে একহাত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। एक छत्तीसगढ़ में आज भी मैंने देखा इलेक्शन था 18 सीट में, तो कितना माओइस्ट अटैक हुआ। एक राज्य छत्तीसगढ़ 15 ईयर तक पावर में है बीजेपी, एक माओइस्ट को हम टैकल नहीं कर सकते। बंगाल तो 2 साल में टैकल करके दिखा दिया कि बंगाल में शांति कैसे हम कर सकते हैं।
এদিন প্রথম দফায় 18টি বিধানসভা আসনে ভোট হয়েছে। এর মধ্যে 2013 সালে 12টিতে জিতেছিল কংগ্রেস, 6টি ছিল বিজেপির দখলে। 2008 সালে অবশ্য ছবিটা ছিল সম্পূর্ণ উল্টো। সেবারে 18টি আসনের মধ্যে 15টিতেই জিতেছিল বিজেপি, মাত্র 3টিতে জিতেছিল কংগ্রেস। প্রথম দফার 18টি আসনের মধ্যে সবচেয়ে বেশি নজর থাকবে রাজনন্দগাঁও বিধানসভা কেন্দ্রের দিকে। এই আসন থেকে লাগাতার জিতে আসছেন ছত্তিশগড় বিজেপির মুখ তথা রাজ্যের মুখ্যমন্ত্রী রমন সিংহ। উল্টো দিকে এবার রমন সিংহের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী করেছে করুণা শুক্লকে, যিনি প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজपेयीর ভাইজি। भारतीय जनता पार्टी ने माननीय अटल जी और माननीय अडवाणी जी के विचारधाराओं को तिलांजलि दे ली। सत्ता प्राप्ति उनका परम लक्ष्य हो गया है। छत्तीसगढ़ को तेजी के साथ हिंदुस्तान के नक्शे में एक डेवलप करता हुआ राज्य के रूप में विकसित हुआ है। ছত্তিশগড়ের দ্বিতীয় দফার ভোট 20 নভেম্বর। তবে মাও উপদ্রুত আসনে যেভাবে সাড়া মিলেছে সেটাই বড় সাফল্য বলে মনে করছেন অনেকে। রাজস্বী দত্তগুপ্ত রিপোর্ট, এবিপি আনন্দ, ছত্তিশগড়। আমি এই অংশ শুরু করব রাজুকে দিয়ে। রাজু, 18টা বিধানসভা কেন্দ্রে ভোট ছিল, 1,25,000 নিরাপত্তা কর্মী, তা সত্ত্বেও হিংসাটা এড়ানো গেল না। আমরা এই সময় আলোচনা করছি 5 জন কোবরা জওয়ান কার্যত মৃত্যুর সঙ্গে লড়াই করছে। দেখুন, অত্যন্ত দুঃখজনক ঘটনা, কিন্তু সাথে সাথে এটাও চিন্তা করতে হবে 70% ভোট পড়েছে পোলিং, যদি ওই জেলায় দেখেন অন্যবারের থেকে বেশি। না, গতবার 77%, সেটা টোটাল। আমি এই 18টা না, টোটাল 77%। কিন্তু জেলাগুলো দেখলে আপনি দেখবেন, কারণ গতবার অনেক হিংসা হয়েছিল, সেখানে কংগ্রেসের নেতারা মারা গেছিলেন ওখানে। আমি সেই প্রসঙ্গে পড়ে যাচ্ছি। দেখুন, সেই প্রসঙ্গে কারণ প্রধানমন্ত্রী প্রকাশ্যে বলছেন যে কংগ্রেসের মদতে মাওবাদী হিংসা বাড়ছে। দেখুন, এটা তো আপনারাই দেখিয়েছেন, চ্যানেলই দেখাচ্ছে কংগ্রেস কার সাথে আছে, আরবান নকশালিদের সাথে আছে। আমাদের নতুন করে বলে দিতে হবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি যেখানে যেখানে ভারত থেকে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ যারা বলে রাস্তায় নামছে, তাদের সাথে কংগ্রেস জুড়ে যাচ্ছে। আমার একটা পয়েন্ট আছে, এটা ছত্তিশগড়েরটা নিয়ে। দেখুন, রমন সিং 15 বছর যে ক্ষমতায় ছিলেন, ছত্তিশগড়কে আমূল পরিবর্তন করে দিয়েছে। আর এখানে আপনারা নির্বাচন দেখছেন, নির্বাচনের কথা উঠলেই কিন্তু বারবার সুমন, আমার মনে হয় কোনো নির্বাচন হলে অন্য রাজ্যের নির্বাচনের সঙ্গে আপনি পশ্চিমবাংলার তুলনা করুন। কারণ গত পঞ্চায়েত নির্বাচনে, শুধু পঞ্চায়েত নির্বাচনে দেখেছি 100 জনের ওপর মারা গেছে আমাদের কর্মীরা, বিরোধী দলের কর্মীরা, এমনকি পশ্চিমবঙ্গের তুলনাটা করব না। এখানে তুলনা করছি, একটা কারণ আছে। আপনি দেখুন, আপনারা কোথাও ছবি দেখান, ওখানে কোথাও কোনো কংগ্রেসের নেতা বলতে পারবে যে আমাদের বুথের এজেন্টকে মেরে ভাগিয়ে দিয়েছে, আমাদের কংগ্রেসের কর্মীরা ভোট দিতে পারেনি? বলতে পারবে। আপনি ছত্তিশগড়ের সমস্যা দেখুন। তোমাকে উল্টোটা শুনতে হবে। ত্রিপুরা, আমি উত্তর দেবো, ত্রিপুরায় দিচ্ছি আপনার, আমারটা শুনে নিন না। 96% বিনা প্রতিদ্বন্দ্বিতায় ত্রিপুরায় জয়ী হয় কি করে বলবো আমি। তৃণমূল তো 34%। আমারটা একটু শুনে নিন, তারপর আমি নিশ্চয়ই উত্তর দেবো। 96% না, এখানে যেহেতু ছত্তিশগড়ের কথা হচ্ছে, দেখুন ছত্তিশগড়ে কারা করছে এই কাজগুলো? ঘোষিত মাওবাদী। আর সেই মাওবাদীদের হাতে কি অস্ত্র থাকে? বন্দুক থাকে, বোমা থাকে, বুলেট থাকে। আর আমরা পশ্চিমবাংলায় কি দেখতে পাচ্ছি? যেই ভোট আসছে, তৃণমূলের গুন্ডাদের হাতে সেই একই জিনিস, বোমা, বন্দুক, বুলেট। তারা কে? তারা মাওবাদী। পশ্চিমবাংলায় লুট করে খাচ্ছে, খাদানের টাকা খাচ্ছে, বালির টাকা খাচ্ছে, কয়লার টাকা খাচ্ছে, গরু পাচারের টাকা খাচ্ছে। সেই গুন্ডারা রাস্তায় ভোটের দিন রাস্তায়। সেটা হচ্ছে যে 2014 সালেই কিন্তু পশ্চিমবঙ্গে যে 3টে জেলা মাওবাদী অধ্যুষিত ছিল, সেটা কেন্দ্রের তালিকা থেকে বাদ গেছে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে জঙ্গলমহলে শান্তি বিরাজ করছে। যেখানে ছত্তিশগড়ে বিজেপি ক্ষমতায় আসছে, 18টা তার জন্য বিজেপি ক্ষমতায় আসছে, অর্থের অপচয়। আজকে এই বাস্তার এবং সাধারণ মানুষের যে অনুন্নয়ন, সেই অনুন্নয়ন কিন্তু অনুন্নয়নের জন্য আজকে জঙ্গলমহলে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছে। জঙ্গলমহলে পরিবর্তন করছে পশ্চিমবঙ্গ সরকার। আপনারা খাওয়াবাদী বলছেন, নেতৃত্বে জঙ্গলমহলে খাওয়াবাদী পেরেছে, দুজনকেই আমি থামালাম। কংগ্রেস পুরোটা কংগ্রেসের মদত। আমি আপনাকে আজ বলি, গতবার যে বিধানসভা নির্বাচনের সময় আমি এই জায়গায় ছিলাম, এবং আপনাকে বললে অবাক হয়ে যাবেন, আমাদের নন্দকুমার প্যাটেল হচ্ছে রাজ্য সভাপতি ছিল, তার সঙ্গে তার বড় ছেলে এবং 32 জন একদিনে তারা মারা গিয়েছিল। আপনারা মহেন্দ্র কর্মাকে জানেন, তার ওয়াইফ, এখন তিনি লড়ছেন এবার নির্বাচনে। আপনাদের ভাবতে হবে নরেন্দ্র মোদী মহাশয় 2014 সালের আগে মাওবাদী সম্পর্কে তার কি উক্তি ছিল। এই ভদ্রলোক ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে এক এক ধরনের কথা বলবেন, আর আজকে এসে তিনি বলছেন যে মাওবাদীরা হচ্ছে কংগ্রেস মদত করছে। কার হাতে তোমার পুলিশ ব্যবস্থা, কার হাতে ইন্টেলিজেন্স, কার হাতে আজকে সৈন্য আছে, তা তোমরা মোকাবিলা করতে পারছো না কেন? আজকে আপনার কাছে
আমি সবিনয়ে একটা প্রশ্ন রাখতে চাই, বিজেপি সারা দেশের মানুষ শুনুক, সেটা হচ্ছে পুরো মাওবাদীকে ব্যবহার করছে ওইখানকার মুখ্যমন্ত্রী রমন সিং। তার কারণ 32 জন যখন মারা গেল, একটা লোককে কোনো অ্যারেস্ট করতে পারেনি, কিছু করতে পারেনি। পিডিএস ক্যাম্পের সঙ্গে যুক্ত, তার ছেলের সঙ্গে যুক্ত। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনাদের আমি বলি, পুরো ভারতবর্ষের সমস্ত ব্যবস্থাকে ধ্বংস করে দিল এই জায়গায়। যখন এই তরজা চলছে তখন 5 জন কোবরা জওয়ান মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আজকে তারা আহত হয়েছেন, তারা আমরা প্রার্থনা করব যে তারা সুস্থ হয়ে ওঠেন দ্রুত। নাম বদল নিয়ে বিতর্ক এবং ইতিহাসবিদ ইরফান হাবিবের বক্তব্য, তাই নিয়ে আবার আরেক দফা বিতর্ক দেখাবো আপনাদের। এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ, ফৈজাবাদ হয়েছে অযোধ্যা। মুঘলসরাই স্টেশনের পরিচিতি এখন দীনদয়াল উপাধ্যায়ের নামে। কোন রাজ্যে বাস্তবায়ন শুরু হয়ে গিয়েছে, কোথাও আবার প্রস্তুতি চলছে, কোথাও নাম পাল্টাচ্ছে মোদী সরকার, কোথাও বিজেপি শাসিত কোন রাজ্য, জানিয়ে সমালোচনায় সরব বিরোধীরা। এই পরিস্থিতিতে নাম বদল ইস্যুতে অমিত শাহকে তীব্র কটাক্ষ করলেন ইতিহাসবিদ ইরফান হাবিব। शाह का जो लफ्ज़ है ये फारसी लफ्ज़ है, संस्कृत का तो है नहीं है भाई। तो अगर नाम चेंज करना है तो अपने नाम भी चेंज करें और फिर शहरों पर आए। নাম বদলের আঁচ লেগেছে বাংলার গায়ক। এ ছবি উত্তর দিনাজপুরের ইসলামপুরের সরস্বতী শিশু মন্দির ও বিদ্যা মন্দিরের। আরএসএস পরিচালিত এই স্কুলে বদলে দেওয়া হয়েছে ইসলামপুরের নাম। অথচ 1994 সালে ইসলামপুরের ক্ষুদিরাম পল্লীতে এই স্কুল চালু হয়। এখন সেখানে পড়ুয়ার সংখ্যা 540। সোমবার স্কুলে গিয়ে দেখা যায় একাধিক বাসে ইসলামপুরকে ঈশ্বরপুর লেখা হয়েছে। একই লেখা রয়েছে স্কুলের সামনে লাগানো এই পোস্টারে। কিন্তু এখনো তো সরকারিভাবে ইসলামপুরের নাম বদল করা হয়নি, তাহলে এমনটা কিভাবে সম্ভব? এটা অনেক দিন থেকে চলছে, আর আমরা বিশ্ব হিন্দু পরিষদের অ্যাজ এ হিন্দু আমরা ওটাকে ঈশ্বরপুর বলেই জানি, এবং আমাদের যখন বার্তালাপ হয় এবং কথাবার্তা হয় তখন আমরা সেটাকে ঈশ্বরপুর বলেই পরিচয় দিই। আরএসএস পরিচালিত স্কুলের জায়গায় নাম বদল নিয়ে কড়া অবস্থান নিয়েছেন শিক্ষামন্ত্রী। নাম পরিবর্তন করবার অধিকার কারোর নেই। আজকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে ডেকেছিলাম, সকলকে বলেছি, বিশেষ করে যখন জানতে পেরেছি ইসলামপুরের ডিএমের কাছেও যাতে আমাদের সেক্রেটারি একটা রিপোর্ট চেয়েছি, রিপোর্টটা আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। স্কুলের অধ্যক্ষের গলায় অবশ্য সাফাইয়ের সুর শোনা গিয়েছে। স্কুল শুরুর সময় থেকে লেখা হতো, এখনো কিছু কিছু জায়গা থেকে গেছে ওই লেখাটা। আমরা অফিসিয়ালি ইসলামপুরই লিখছি সব জায়গাতেই। অধ্যক্ষের দাবি, স্কুলে এসে নথি সংগ্রহ করেছেন স্কুল পরিদর্শক, যদিও এই নিয়ে ডিআই কোনো মন্তব্য করতে চাননি। এর মধ্যে এক বিজেপি বিধায়ক দাবি করেছেন উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের নাম পাল্টে লক্ষ্মীনগর করে দেওয়া হোক, আর তা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন খোদ বিজেপির শরিক তথা বিজেপি চালিত উত্তরপ্রদেশের মন্ত্রী ওম প্রকাশ রাজভর। पहले आपके साथ जो सटा है, मोहसिन रजा का नाम बदलो, पहले शाहनवाज हुसैन का नाम बदलो, मुख्तार अब्बास नकवी का नाम बदलो, तब उसके बाद इधर हाथ लगाओ। कहां इधर उलट गए? ये सब सिर्फ ड्रामा है। 1633 में मुजफ्फरनगर का एक वहाँ नवाब हुआ करते थे मुजफ्फर अली ने नाम इसका मुजफ्फरनगर करने का, इसका ओरिजिनल नाम मुजफ्फरनगर नहीं। इसलिए हमने लोगों की बहुत सदियों से मांग उठती आ रही है, बहुत लोगों की डिमांड है कि इसका नाम चेंज किया जाए और इसका नाम लक्ष्मीनगर किया जाए। শুধু ঘরেই নয়, নাম বদল বিরোধীদের নিশানাতেও বিজেপি। দিনটা খুব দূরে না যখন বিজেপি বলে কোনো দলের নামই ভারতবর্ষের মানুষ জানবে না। রাজনীতির মূল জায়গাগুলো ব্যর্থ হচ্ছে, অর্থনীতির সব বিষয়ে ব্যর্থতা। কাজে আমাদের কিছু একটা করে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে হবে। কাজেই নাম পাল্টে দাও, ধর্মের মিছিল বার করো, এগুলো সব আরএসএসের সিদ্ধান্ত। ভারতবর্ষকে ধর্মের ভিত্তিতে ভাগ করার যে চক্রান্ত, এই চক্রান্তের এই উপসর্গ এগুলো। তৃণমূল আবার পশ্চিমবঙ্গের নাম বদলে দেরির অভিযোগ তুলে মোদী সরকারকে কটাক্ষ করেছে। নাম বদল করলে তো আর কর্মবদল হবে না। ওরা যা কর্ম করেছে 19 পর্যন্ত টিকবে বলে আমার মনে হচ্ছে না। এরা সবটাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে কোনো বিষয়ে যাক না কেন, তার একটা দেরি করবার প্রবণতা, না মানার প্রবণতা, এ তো মোদী সরকারের আছেই। তবে নাম পাল্টানোর এই মরিয়া চেষ্টা এখানেই থামার নয়, তাও স্পষ্ট। এক বিজেপি বিধায়ক আগ্রার নাম পাল্টে আগরওয়াল করার প্রস্তাব দিয়েছেন।
হিমাচল প্রদেশের বিজেপি সরকার সিমলার নাম শ্যামলা করার বিষয়ে চিন্তা ভাবনা শুরু করেছে। একই পথে হেঁটেছে গুজরাট সরকারও। আহমেদাবাদের নাম পাল্টে হতে পারে কর্ণাবতীর। এক বিজেপি বিধায়ক দাবি করেছেন ক্ষমতা এলে হায়দ্রাবাদের নাম পাল্টে করা হতে পারে ভাগ্যনগর। বিরোধীরা যতই সমালোচনা করুক, বিজেপি বুঝিয়ে দিয়েছে মিশন নেম চেঞ্জ চলবেই। ম্যাড্রাস যদি চেন্নাই হতে পারে, বোম্বে যদি মুম্বাই হতে পারে, তাহলে যেখানে নামটা ছিল সেই নামটা পরবর্তীকালে যেখানে বদলে দেওয়া হয়েছে পেশি শক্তির কারণে, ইসলামী আগ্রাসনের কারণে, ইনভেডারদের আগমনের কারণে, তো সেক্ষেত্রে তারা অতীতটাকে ফিরে পেতে চাইছে। তাহলে তো ইতিহাস বইটাই তুলে দিতে হয়। সব মিলিয়ে মোদী সরকারের প্রথম অ্যাসিড টেস্টের কয়েক মাস আগে নাম পাল্টানো ইস্যুতে সরগরম জাতীয় রাজনীতি। এবিপি আনন্দ। বিশ্বনাথবাবু, নাম পাল্টে ইতিহাস পাল্টানো যায় কিনা এটা কোনো প্রশ্ন না, ইতিহাস পাল্টানো যায় না, কিন্তু নাম পাল্টে রাজনৈতিক ডিভিডেন্ড কি পাওয়া যায়? দেখুন, এটা কিন্তু মানে একটা কম্বাইন এফোর্ট বিজেপি দেওয়ার চেষ্টা করছে। মানে আপনি কখনোই ভাববেন না যে নাম পরিবর্তন, রাম মন্দিরের ইস্যু আলাদা আলাদা, মানে এগুলো সবগুলি একটার সাথে অপরটা সম্পৃক্ত একটা আবহ তৈরি করো যেটা হিন্দুত্বের ভাবাবেগকে পরিচালিত করতে পারে। কাজ হবে না, আমি কিন্তু বলছি আপনাকে 90-এর দশকে যেভাবে কাজ হয়েছে, একটা আননোন ফোর্স ছিল হিন্দুত্বের আবেগটা 90-এর দশকে যেভাবে আননোন ফোর্স হিসাবে কাজ করেছে, আজকে 2018-তে আধুনিক মানে নরেন্দ্র মোদীর ভাবনায় ডিজিটাল ভারতবর্ষ, এই ডিজিটাল ভারতবর্ষ কিন্তু নানা ভাবনা চিন্তার বৈচিত্র্যতা আরও স্পষ্ট, আইডেন্টিটি পলিটিক্স আরও স্পষ্ট। এবং এটা খুব পরিষ্কার করে আপনাকে বলতে চাই, যত আপনি এই আইডেন্টিটি মানে হিন্দুত্বের আইডেন্টিটিটাকে নিয়ে আঁকড়ে থাকবেন, উল্টো দিক থেকে কিন্তু আরেকটা ফরমেশন হবে, সেটা হলো সংখ্যালঘুরা কিন্তু ঐক্যবদ্ধভাবে আপনার বিরুদ্ধে ভোট দিবে, বিরোধীরাও কিন্তু আপনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে নামবে। ফাইন, আরেকটা মত নেই। সুভাষদা, কাজ হবে? হ্যাঁ, কাজ হবে। কলকাতা নামটা বদল হচ্ছে ক্যালকাটা কলকাতা। নাম বদলের মাধ্যমে পলিটিক্যাল পার্টিস এবং লিডার্স তারা সবসময় মাইলেজ চায়, মাইলেজ পেয়েছে এবং এখানেও মাইলেজ পাওয়া যাবে বলে এগুলো করা হচ্ছে। আমি আপনাকে আজ বলি যে আমি কিন্তু এতটুকু অবাক নই, তবে আমার খুব মনে হচ্ছে যে রাজু বাবুরা আর বিজেপি পার্টি সমর্থক থাকবেন না। তার কারণ নামে কি এসে যায়, কর্মটাই করো, কর্ম যখন করতে পারছি না নামটাকেই ভালো করে দাও, তো পদ্মলোচন নাম না দিয়ে কানা বেগুন কিছু এরম খোঁজা। তো আজকে ডিমনিটাইজেশন আর নমো পার্টি ডিএন পার্টি হয়ে যাবে। এবার ডিএন পার্টি তখন দেখবে এসো সবাই পালিয়ে যাই, এই জায়গায় গিয়ে দাঁড়াবে আর বিজেপি থাকবে। দুটো বিষয় বলার, এক হচ্ছে যে ইরফান হাবিব হচ্ছে নোটেড হিস্টোরিয়ান আমাদের দেশের মধ্যে। তিনি যে কথা বলেছেন এবং অমিত শাহকে যে পরামর্শ দিয়েছেন, অমিত শাহ মানবেন কিনা সেটা একেবারে সম্পূর্ণ তার বিষয়, কিন্তু তার মধ্যে যে ইনার ট্রুথটা রয়েছে যে আসলে নাম বদলের মধ্যে দিয়ে যে বিভাজনের রাজনীতিটা করতে চাইছেন সেটা আনহেলদি। আমি এই কারণে বলছি, আপনাকে বলছি যে আরেকজন ইতিহাসবিদের নাম আমি আপনাকে বলবো, যিনি ইতিহাসবিদ হিসেবে ক্লেম করছেন, তার নাম হচ্ছে লালজি ট্যান্ডন, এবং তার লেখা বইয়ের সূত্র ধরেই উত্তরপ্রদেশে নাম বদলের প্রচুর উদ্যোগ চলছে। আপনাকে একটা শহরের নাম বলছি, আলিগড়, এবং আলিগড়ে আদ্যন্ত ছোট মাঝারি বড় বিজেপি নেতারা মোটর বাইক থেকে শুরু করে আপনি 4 হুইলার সবে তো হচ্ছে হরিগড় বোর্ড লাগিয়ে হচ্ছে তারা ঘুরে বেড়াচ্ছে। আমি বলছি যে এই যে গায়ের জোরে যে ভাবাবেগ আনা এবং একটা ছদ্ম জাতীয়তাবাদ যদি বলেন সিউডো ন্যাশনালিজমের এই যে ভাবাবেগ তৈরি করার চেষ্টা করছে, আপনি দেখছেন তো ইসলামপুর এবং রং দিয়ে মোছা হচ্ছে, এবং বলছে এই যে গায়ের জোরে এই নাম পরিবর্তন এবং তার মধ্যে দিয়ে খানিকটা গায়ের জোরে এই ভাবাবেগের পরিবর্তন করার চেষ্টা, এটা হচ্ছে একটা কি বলবো যে অসম্ভব নিচু মানের রাজনীতি যেটা ভারতবর্ষে আমদানি হচ্ছে এবং সেটা বিজেপির হাত ধরে হচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড়। না দেখুন, একটু শ্রমিকবাবু বললেন না যে নাম পরিবর্তনে কী এসে যে আজকে ধরুন শ্রমিক ভট্টাচার্যের নাম যদি ইরফান খান করে দেওয়া হয়, শ্রমিকবাবু কি সন্তুষ্ট হবেন? আমার কথা হচ্ছে নাম পরিবর্তনের পেছনে তো একটা লজিক থাকবে। এই যে ধরুন ইসলামপুর, একটা চমৎকার সাংস্কৃতিক মেলবন্ধন রয়েছে এর পেছনে। ইসলাম একটা আরবি শব্দ আর পুর হচ্ছে একটা বৈদিক শব্দ, এবং পুর শব্দ হচ্ছে পুর শব্দের অর্থ হচ্ছে নগর। আপনি বেদে রয়েছে যে পুরো মানে যে আমাদের দেব সেনাপতি যাকে বলা হয়, মানে আমাদের দেবতাদের যিনি রাজা ইন্দ্র, তার নাম হচ্ছে পুরন্দর। ফলে এই দুটোর মধ্যে দিয়ে ভারতবর্ষের সাংস্কৃতিক যে পুনরুত্থানের জায়গাটা তৈরি হচ্ছে, এবং যে আজকে যে ঘটনাগুলো আসছে এগুলো পরিষ্কার বিভাজন, হিন্দু এবং মুসলিমের মধ্যে ভাগ করে দাও। যে রাজনীতি সামগ্রিকভাবে হিন্দুত্ববাদী রাজনীতিবিদরা করছেন তারই প্রতিফলন ঘটছে। আজকে না হলে ইসলামপুরের নাম পরিবর্তন করে ঈশ্বরপুর করবেন কেন? ঈশ্বর আল্লাহর মধ্যে তো কোনো প্রভেদ নেই। যে মহাত্মা গান্ধীর কথা এতবার আমাদের প্রধানমন্ত্রী বলেন, তা মহাত্মা গান্ধীর সব থেকে প্রিয় ভজনে তো ওই কথাটাই ছিল,
ঈশ্বর আল্লাহ, ঈশ্বর এবং আল্লাহ এক। তাহলে ইসলামপুরের জায়গায়, ইসলাম কথার অর্থ হচ্ছে শান্তি, তাহলে ইসলামকে আমি যখন বাদ দিচ্ছি, আমি তাহলে শান্তিকে বাদ দিচ্ছি, আমি অশান্তিকে ডেকে আমি শুধু এখানে একটা কথা সুমনবাবুকে বলবো, যে রাজু বলবে নিশ্চয়ই, আমি বলবো যে এই যে যারা ঈশ্বরপুর করছেন এদের সংখ্যা গত 7 বছরে না 6 গুণ বেড়ে গেছে রাজ্যে। আমি বলছি রাজ্যের প্রশাসন, এই যে আরএসএস যেভাবে বাড়ছে, ত্রিপুরাতে তো ক্ষয় হয়েছে, আমি বলছি এই রাজ্যেও বেড়ে যাচ্ছে। এটাই হচ্ছে যে একটা এমন কারোর কথা শোনা যাবে না। পশ্চিমবাংলার দিকে তাকাও, লাস্ট কয়েকটা নির্বাচন যদি তুমি লক্ষ্য করো, তুমি যে এই যে শেষ পঞ্চায়েত নির্বাচনের যে সাফল্যটা যতটুকু পেয়েছো, জঙ্গলমহল থেকে শুরু করে যে জেলাগুলোতে পেয়েছো, যতটুকু পেয়েছো, তুমি কি পোলারাইজেশনের রাজনীতি দিয়ে পেয়েছো, নাকি তৃণমূলের বিরুদ্ধে নেগেটিভ ভোটটাকে তুমি সেখানে সাংগঠনিক-ভাবে ভোটের বাক্সে ফেলতে পেরেছো, তার জন্য পেয়েছো? বিজেপি ধর্ম নিয়ে পোলারাইজেশন করে রাজনীতি করে না। রাজনীতি করে না, কথা বলতে দিন না। তারপরে আহ্বায়ক নিজে বলেছে 2% বুথে কথা বলতে দিন, সেই নিয়ে তুলকারা হয়েছে দিলীপ ঘোষের সঙ্গে। কোনো চিন্তা নেই, যে কথা বলছেন না, যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর কয়েকদিন পশ্চিমবাংলায় থাকে, তাহলে সুমন বন্দ্যোপাধ্যায় থাকবে না, সুমন শেখ হয়ে যাবে। আমি লিখে দিলাম আপনাকে, কারণ যেই রাজ্যের মন্ত্রী, শুনে দিন না, আপনি আরাবুল ইসলাম হয়ে গেছেন শিক্ষিত, শিক্ষিত আরাবুল হয়ে গেছেন, শিক্ষিত আরাবুল হয়ে গেছেন, বুঝতে পারছি, শিক্ষিত আরাবুল হয়ে গেছেন। আরে বলুন না, সুমন শেখ আবার বাধা দিচ্ছে, বাধা দেবে, কারণ পশ্চিমবঙ্গে যে জায়গায় গেছে, এখানের এক রাজ্যের মন্ত্রী কলকাতার বুকে খিদিরপুরে দাঁড়িয়ে বলছেন যে এটা মিনি পাকিস্তান। সুমনদা করাচি হলে খুশি হবে, সুমনদা ইসলামপুর বা ইসলামাবাদ হলে খুশি হবে, এ তো স্বাভাবিক আছে। ইসলামাবাদ সংস্কৃতি বিশ্বাস রাখি, আর সেই বিশ্বাসের উপরে পরিবর্তন হবে না। আমি এই ব্যক্তিগত আক্রমণ এলাও করবো না। 28শে নভেম্বর মধ্যপ্রদেশে এত সিরিয়াস আলোচনা, এত আক্রমণ, প্রতি আক্রমণ, তার মধ্যে আপনাদের দেখাবো 28শে নভেম্বর মধ্যপ্রদেশে ভোট গ্রহণ। আর সেই 28শে নভেম্বর ভোটের যে প্রচার, তাতে একেবারে শোলের সেই সুরমা ভোপালী সেই চরিত্র হাজির। কিভাবে দেখাবো আপনাদের শেষ পাতে। শোলে ছবির সেই সুরমা ভোপালীকে মনে আছে নিশ্চয়ই, যার বিশেষত্ব ছিল মানুষকে বোকা বানিয়ে গল্পের গরুকে গাছে চড়ানো। এবার বিধানসভা ভোটের আগে মধ্যপ্রদেশে ঢুকে পড়েছে সেই সুরমা ভোপালী। तुम्हारे पैर पकड़ लिए? हाँ, हमारा नाम भी सुरमा भोपाली, ये सही नहीं है। अब आप समझो कि पेड़ पका के दोनों रो दिए हैं कि सुरमा भाई माफ कर दो, वो तो मैं माफ कर देता, मगर मुझे इस बात पर गुस्सा कि मेरे इलाके में आटे से गए। শুনে অবাক হচ্ছেন, ভাবছেন এমনটা আবার কি করে সম্ভব? দেখুন, এটা শোলে ছবির সেই দৃশ্য যেখানে সুরমা ভোপালী জয় বীরুর নামে মিথ্যে গল্প বানাচ্ছে। এই দৃশ্যেই সুরমা ভোপালীর জায়গায় লাগিয়ে দেওয়া হয়েছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের মুখ, আর জয় বীরুর জায়গায় লাগানো হয়েছে কমলনাথ ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মুখ। अरे फिर होना क्या था? मैं तो स्टिक रखता हूँ, अब जो मैंने फिनाई है तो जरा सुधाई कर दी, बहुत मारा। কংগ্রেস যখন এই ভিডিওকে হাতিয়ার করে শিবরাজ সিংহ চৌহানকে নিশানা করছে, তখন বিজেপি হাতিয়ার করছে রাহুল গান্ধীর চোখ টেপার এই ছবিকে। সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞাপনে বিজেপির তরফে দাবি করা হয়েছে জড়িয়ে ধরার মতো কংগ্রেসের প্রতিশ্রুতিও স্রেফ লোক দেখানো। বিজ্ঞাপনের এই লড়াই শুরু হয়েছে কংগ্রেসের ইস্তেহার প্রকাশের পর থেকে। মধ্যপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি কমলনাথ ইস্তেহার প্রকাশের পরে শিবরাজ সিংহ চৌহান তাকে অবিশ্বাস্য বলে উড়িয়ে দেন। नेशनलाइज्ड बैंक, राष्ट्रीयकृत बैंक और सहकारी समितियों के बैंक का कर्जा माफ किया जाएगा। किसानों के बिजली का बिल हाफ करेंगे, आधा करेंगे। डीजल पेट्रोल पर छूट आएगी। आवास अधिकार का कानून बनाएंगे। कांग्रेस ने नारा दिया गरीबी हटाओ, गरीबी नहीं हटी, गरीब ही हट गए। जितनी चीजें वचन पत्र में कही है, इसके पहले बेहतर सड़क का, बेहतर बिजली का, एक ने अनेकों वचन किए थे, वो सारे वचन एक एक करके कांग्रेस भंग करती चली गई।
इनका इतिहास ही वचन भंग का इतिहास है और इसलिए इनके वचन पत्र पर किसी को नहीं विश्वास है, ये केवल कहने की बात है। 15 বছর ধরে বিজেপির হাতে রয়েছে মধ্যপ্রদেশ, তার মধ্যে 13 বছর ধরে মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। দীর্ঘদিনের এই রাজত্বে থাবা বসাতে এবার মরিয়া কংগ্রেস। 230 আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় ভোট হবে 28 নভেম্বর, ফল ঘোষণা 11 ডিসেম্বর। এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা, পরিমল শান্তিনিকেতন আগরবাতি, বাঙালির অন্তরে। ছায়া প্রকাশনী, এখন থেকে পরীক্ষায় দেখাও তোমার দাদাগিরি। পার্টনার বাই রাজা গোল্ডেন মারি বিস্কিটস, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। সুরক্ষা ডায়াগনস্টিক, 26 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা। মেট্রো মিল্ক, ড্রিঙ্ক আপ, গ্রো আপ।